সময় ভোরবেলা। শহরের উপকণ্ঠে একটা অত্যাধুনিক বাংলোর বেসমেন্টের সিকিউরিটি কন্ট্রোল রুম। মনিটরগুলোতে দ্রুত বদলে যাচ্ছে রাতের সিসিটিভি ফুটেজ। অচেনা কিছু গাড়ি দেখা যাচ্ছে আশেপাশে। গেটের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি। একজন চৌকস চেহারার লোক তীব্র দৃষ্টিতে মনিটর দেখছেন। তার পাশে যে বসে আছে সে সেই খ্যাতাবিদ নয়, পরনে দামি রাতের পোশাক, চোখে মুখে গভীর চিন্তা। এই চেহারা সারল্যের নয়, বুদ্ধিমত্তা এবং চাপা টেনশনের। লোকটা কন্ট্রোল প্যানেলে হাত বোলাতে বোলাতে বললে, স্যার, গত রাতে মুভমেন্ট স্বাভাবিক ছিল না। অ্যালার্ম ট্রিগার হয়নি, কিন্তু ফ্যামিলি সিকিউরিটি কিছু আনস্ট্রিড ডিরেক্ট করেছে বাউন্ডারির কাছাকাছি। আবিদ চুপচাপ স্ক্রিন দেখছিল, পরে বলল, কারা হতে পারে? কনফার্ম কিছু? এই মুহূর্তে বলা মুশকিল স্যার, কিন্তু একটা ক্লিয়ারলি একটা প্রোভেলিং অ্যাপার্টমেন্ট ছিল। ওরা দেখছিল সিকিউরিটি কতটা টাইট। হুম। আবিদের কণ্ঠে দৃঢ়তা। একটু থেমে জিজ্ঞেস করলো সে, আজকের জন্য সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? জি স্যার, আপনার ক্যারেক্টার প্রোফাইল, ব্যাক স্টোরি, হোস্টেলের সিট সব রেডি, ভেহিকালও রেডি, একদম অর্ডিনারি লুকিং। গুড। এই ডিসকাসটা খুব জরুরি, অন্তত যতক্ষণ না আমি বুঝতে পারছি আসলে কি করছে। আমার প্রতিটা পদক্ষেপ যেন নিখুঁত হয়, কোনো ভুল করা চলবে না। লোকটা একটু ইতস্তত করলো। কিন্তু আপনি নিজে এভাবে ফাইনালি হচ্ছেন, এটা কি খুব দরকার? দরকার। শত্রুরা আমার বাবাকে চেনে, তার বিজনেস এম্পায়ারকে চেনে, কিন্তু আমাকে চেনে না। এই ছদ্মবেশ আমাকে একটা অ্যাডভান্টেজ দেবে। আর তাছাড়া আমি বুঝতে চাই সাধারণ জীবন কেমন হয়। শুধু টাকার পাহাড়ের উপর দাঁড়িয়ে পৃথিবীকে দেখলে হয় না। লোকটা তাকিয়ে একটু ফিকে হাসলো সে। চলে তাহলে, আজকের সকালটা একটু অন্যরকম হতে চলেছে। চোখে দৃঢ়তা, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক অজানা ভবিষ্যতের টেনশন। কে এই আবিদ? কিসের বিপদ থেকে পালাচ্ছে সে? তার আসল পরিচয় কি? তাহলে চলুন জেনে আসি তার আসল পরিচয়। ধৈর্য সহকারে পুরো গল্পটা না টেনে শেষ পর্যন্ত শুনতে থাকুন। সময় সকাল। স্থান শহরের একটা নামকরা এবং আধুনিক কলেজ ক্যাম্পাস। চারদিকে তরুণ তরুণীদের ভিড়, উচ্ছ্বাস এবং আধুনিক পোশাক, দামি বাইক ও গাড়ি। গ্রাম্য পোশাক, কাঁধে একটা সাধারণ ব্যাগ নিয়ে আবিদ ছদ্মবেশে ক্যাম্পাসে প্রবেশ করে। তার পরনে পুরনো ফুল হাতা শার্ট, যা হয়তো ঠিকঠাক আয়রনিং করা নেই, এবং বেমানান প্যান্ট। পায়ে পুরনো জুতো, চুলগুলো এলোমেলো। তাকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে সে এই পরিবেশের সাথে মানানসই নয়। কিছু ছাত্রছাত্রী তাকে দেখে ফিসফিস করছে, হাসাহাসি করছে। এই বিশাল ক্যাম্পাসের ঝলমলে আধুনিকতার ছোঁয়ার মাঝে আবিদ যেন বেমানান এক টুকরো সাদামাটা ছবি। তার চোখে নতুন দিনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন হয়তো এই পরিবেশের কঠিন বাস্তবতার সামনে ফিকে হয়ে আসবে। সে সাবধানে হেঁটে যাচ্ছে, সবার কৌতূহলী আর তার ছেলের দৃষ্টি এড়িয়ে। সে অ্যাডমিশন অফিসের খোঁজ করছে। কিছুক্ষণ পর কলেজের অ্যাডমিশন অফিসের বাইরে ছাত্রছাত্রীদের লম্বা লাইন। মার্শা তার দুই বান্ধবী রিয়া এবং নীলাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে উচ্চ স্বরে গল্প করছে এবং হাসাহাসি করছে। তাদের পোশাক ফ্যাশনেবল, হাতে দামি স্মার্টফোন। রিয়া মার্শার দিকে তাকিয়ে হাসলো। দোস্ত, দেখেছিস নতুন ছেলেটাকে? কোথা থেকে এসেছে রে বাবা? ড্রেসিং সেন্স বলে কিছুই নেই। নীলা হেসে উঠল। হ্যাঁ রে, মনে হচ্ছে টাইম মেশিনে করে সোজা 50 বছর আগের গ্রাম থেকে চলে এসেছে। মার্শা একটু তাচ্ছিলের হাসি হেসে বলল, ছাড় তো, এসব রুরাল ব্যাকড্রপস থেকে আসা ছেলেপেলেদের দিকে তাকালে আমার মেজাজই খারাপ হয়ে যায়। কলেজে এসব স্টাইল বুঝছে না, হয়তো স্কলারশিপে চান্স পেয়েছে। ঠিক তখনই আবিদ তাদের পাশ দিয়ে হেঁটে যায়। অ্যাডমিশন অফিসের দরজা খুঁজে সে তাদের কথা শুনতে পায়, কিন্তু এমন ভান করে যেন সে কিছুই শোনেনি। মার্শা তাকে ডাকলো। এই যে শুনছেন? আবিদ ঘুরে দাঁড়ায়। সে মাথা চুলকে সহজভাবে জিজ্ঞেস করে, জি আপা, একটু যদি দেখিয়ে দিতেন। মার্শা, রিয়া এবং নীলা একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল। আপা ডাকটা তাদের কাছে অত্যন্ত হাস্যকর এবং ব্যাকডেটেড মনে হলো। মার্শা ঠোঁট বাঁকিয়ে বলল, আপা, সিরিয়াসলি? আপনার বয়স কত? আমার চেয়ে বেশি নাকি? নীলা হেসে বলল। আরে ছাড় তো মাইশা, বোঝেই না এসব।
রিয়া হাসতে হাসতে বলল, যাকগে, যান সোজা গিয়ে টানি মর্নিং পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করেন, কলেজে উঠেছেন। আবিদ তাদের হাসি এবং কথা শুনে মাথা নিচু করে বলল। আচ্ছা। তারপর সে চলে গেল। তার মুখে হয়তো একটু কষ্ট দেখা গেল, যা সে লুকানোর চেষ্টা করছিল। মায়েশা আবিদ চলে যেতে রিয়া এবং নীলার দিকে তাকিয়ে চোখ নাচালো। দেখেছিস কাণ্ড? হাপা বলে, কি অসভ্য। নীলা বিরক্তি নিয়ে বলল, এদেরকে দেখে আমার মনে হয় কলেজের স্ট্যান্ডার্ড কোথায় নেমে গিয়েছে। একদম, আমাদের উচিত প্রিন্সিপালকে বলা যে এই ধরনের স্টুডেন্ট ভর্তি না করতে। তাদের কথোপকথনে আবিদের প্রতি চরম অবহেলা এবং অহংকার স্পষ্ট হয়ে উঠল। আস্তে আস্তে সবাই ভর্তি হলো। 2 দিন পর ক্লাসরুমের ভেতর কলেজের একটা লেকচার থিয়েটার। ছাত্রছাত্রীরা বসে আছে। একজন প্রফেসর ক্লাসে প্রবেশ করছেন। আবিদ পেছনের দিকে একটা খালি সিটে বসল। মায়েশা এবং তার বন্ধুরা সামনের দিকে বসে আছে। প্রফেসর ক্লাস শুরু করলেন। আলোচনার এক পর্যায়ে তিনি একটা জটিল প্রশ্ন করলেন এবং ছাত্রছাত্রীদের মতামত জানতে চাইলেন। প্রফেসর বললেন, So, tell me, what are the economic implications of the recent global trade shift on developing countries, especially focusing on South Asia? Anyone? কেউ হাত তুলল না। মায়েশা এবং তার বন্ধুরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। তারা হয়তো বিষয়টা জানে কিন্তু বলতে চাইছে না বা ভুল বলার ভয়ে চুপ করে আছে। প্রফেসর মায়েশাকে ডাকলেন। Come on, this is a basic concept. Yes, Maisha? মায়েশা একটু ইতস্তত করে বলল, স্যার, আসলে ব্যাপারটা একটু কমপ্লেক্স, আমার ঠিক গুছিয়ে বলা হচ্ছে না। Okay. Anyone else? What about you? সচরাচর স্কুল কলেজে এমন প্রশ্নের সময় টিচার্সদের নজর সবসময় পেছনে বসে থাকা ছাত্রর দিকে যায়। আর আজকেও ঠিক তাই হয়েছে, কারণ পেছনে বসে আছে আবিদ। প্রফেসর আবিদের দিকে তাকিয়ে নাম মনে করার চেষ্টা করলেন। You, in the back. Abid, right. Do you have any thoughts? সবাই আবিদের দিকে তাকালো। মাসে এবং তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের চোখে স্পষ্ট তাচ্ছিল্যই ভার কি বলবে। নীলা ফিসফিস করে মাসাকে বলল, দেখ দেখ খ্যাচা এবার কি বলে। হয়তো বলবে আমাদের গ্রামের গরুর হাট অর্থনীতির ওপর কিভাবে প্রভাব ফেলে। মাইশা ছোট্ট হাসি হেসে বলল। চুপ কর, মজা দেখছি। আবিদ একটু ইতস্তত করে তারপর ধীরে ধীরে হাত তুলল। জি স্যার। Yes, Abid. Please share your thoughts. আবিদ ধীরে ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলতে শুরু করলো। আমার মনে হয় স্যার, এই ট্রেড শিফটগুলোর দুটো দিক আছে। এদিকে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে, কিন্তু অন্যদিকে যারা লোকাল প্রোডাকশনের উপর নির্ভরশীল, বিশেষ করে এগ্রিকালচার সেক্টর, তাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। কারণ গ্লোবাল মার্কেটের ফ্লাকচুয়েশনস তাদের উপর সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া আবিদ আরও কিছু গভীর এবং প্রাসঙ্গিক কথা বলতে শুরু করলো, ডেটা এবং আন্তর্জাতিক পরিস্থিতির কিছু উদাহরণ দিয়ে। প্রফেসর আবিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরাও প্রথমে হাসলেও ধীরে ধীরে চুপ হয়ে যায় এবং আবিদের কথা শুনতে থাকে। মাইশা এবং তার বন্ধুরা অবাক হয়ে আবিদের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে সে তাচ্ছিলের ভাবটা কিছুটা কমে আসে। প্রফেসর আবিদের কথা শেষ হলে বললেন, Interesting point. Abid, very well thought. You be touch often some crucial aspect that many advanced students miss. What did you learn about this? আবিদ মাথা চুলকে সহজভাবে বলল, জি স্যার, মানে খবরের কাগজ পড়ি আর কি, আর একটু জানার চেষ্টা করি। গ্রামের বাড়িতে এসব নিয়ে আলোচনা হয় মাঝে মাঝে। সে আবার নিজের ছদ্মবেশী চরিত্রের মধ্যে ফিরে গেল। মায়েশা এবং তার বন্ধুরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, এখনো খ্যাতি আছে, হয়তো অ্যাক্সিডেন্টালি একটা ভালো কথা বলে ফেলেছে। কিন্তু মায়েশার মনে ছোট্ট একটা খটকা লাগে। এই ছেলেটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ কি? সময় দুপুরের খাবারের বিরতি। ক্যান্টিন ছাত্রছাত্রীদের ভিড়ে সরগরম। মায়েশা, রিয়া, নীলা একটা বড় টেবিলে বসে হাসি গল্প করতে করতে খাচ্ছে। তাদের টেবিলে নানা রকম দামি খাবার। আবিদ একটা ছোট টেবিলে বসে আছে একা। তার সামনে সাধারণ খাবার, শুধু ভাত আর ডাল। কেউ তার সাথে কথা বলছে না বা তাকে পাত্তা দিচ্ছে না। কিছু ছেলে মেয়ে দূর থেকে তাকে দেখিয়ে হাসাহাসি করছে। রিয়া উচ্চস্বরে হেসে বলল, দেখ একা একা কেমন খাচ্ছে, বন্ধুর নামগন্ধও নেই। নীলা হেসে বলল, ফ্রেন্ড হবে কোত্থেকে, ওর সাথে মিশবে কে? মাইশা খাবার মুখে পুড়তে পুড়তে বলল, জানিস তোরা, কাল রাতে একটা পার্টি ছিল,
কি দারুণ মজা হয়েছে। বড় বড় মডেল বিজনেসম্যানের ছেলে ছিল। সে আবিদের দিকে একবারও না তাকিয়ে গল্প করে গেল, যেন আবিদ বলে কেউ এখানে ওখানে নেই। আবিদ তাদের কথা স্পষ্ট শুনতে পায়। তার মুখে বিষণ্ণতা নেমে আসে। সে ধীরে ধীরে খাচ্ছে, যেন খাবারের কোনো স্বাদ নেই। এই দৃশ্য আবিদের একাকিত্ব এবং সবার কাছ থেকে পাওয়া অবহেলা পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। এটা তার জন্য একটা স্যাড মোমেন্ট। ভিড়ের মাঝেও একা থাকা কতটা কষ্টের আবিদ আজ সেটা তীব্রভাবে অনুভব করছে। এই রঙিন ঝলমলে জগতের মাঝে সে যেন কেবলই এক অপাঙ্ক্তেয় দর্শক। কলেজ ক্যাম্পাসের একটা খোলা জায়গা। নোটিশ বোর্ডের সামনে কলেজে একটা টিম তৈরির ঘোষণা দেওয়া হচ্ছে একটা ইন্টার কলেজ কম্পিটিশনের জন্য। যারা যারা আগ্রহী তাদের নাম দিতে বলা হচ্ছে। মায়েশা এবং তার বন্ধুরা খুব উৎসাহী। মায়েশা দৃঢ় কণ্ঠে বলল, আমি তো ক্যাপ্টেন হবই, লাস্ট ইয়ারও ছিলাম। রিয়া উচ্ছ্বসিত হয়ে বলল। অবশ্যই হবি, তোর যা ট্যালেন্ট। নীলা চোখ করল। এবারও আমরাই জিতবো। আবিদ পাশে দাঁড়িয়ে শুনছে। তার হয়তো আগ্রহ আছে অংশ নেওয়ার, কিন্তু সে জানে তার মতো একজন খ্যাত ছেলেকে টিমে নেওয়া যাবে না বা হবে না। আবিদ ধীরে ধীরে মায়েশার দিকে এগিয়ে গেল। আচ্ছা, মানে আমিও কি নাম দিতে পারি? মায়েশা, রিয়া, নীলা এবং পাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন ছাত্রছাত্রী আবিদের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভিন্ন গ্রহী প্রাণী। মায়েশা অবাক এবং বিরক্ত হয়ে বলল, তুমি টিমে নাম দিবে? তুমি কি করে টিমে? বল খেলতে পারো, দৌড়াতে পারো, নাকি ডেভিডসে গিয়ে গ্রাম্য ভাষায় চিৎকার করবে? আরে ওর মতো লোক টিমে এলে তো আমাদের হার নিশ্চিত। স্ট্যান্ডার্ড বলে আর কিচ্ছু থাকবে না। যাও যাও, এইসব তোমাদের কাজ না। যাও, বইটই পড়ো গে। সবাই আবিদকে দেখে হাসলো এবং স্পষ্ট অপমানে তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করল। অপমানে আবিদের মুখ লাল হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। প্রতিটি পদক্ষেপে যেন বাধা আর ইচ্ছের মূলে উপহাস। তার ছদ্মবেশ হয়তো শরীরকে আড়াল করেছে, কিন্তু আঘাতগুলো সরাসরি লাগছিল তার আত্মসম্মানে। কলেজ ছুটির পর ছাত্রছাত্রীরা যার যার মতো বাড়ি ফিরছে। মায়েশা তার দামি গাড়িতে উঠল, রিয়া ও নীলা অন্য গাড়িতে। আবিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা তাচ্ছিলের হাসি হেসে গেল। আবিদ একা একা হেঁটে যাচ্ছিল, মুখ তার মলিন। হঠাৎ পেছনে একটা কালো গাড়ি এসে থামল। আবিদ চমকে উঠল, চোখে ভয়ের ছাপ, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। গাড়ির জানালা সামান্য খুলতেই ভেতর থেকে একটা অচেনা মুখ আবিদের দিকে তাকিয়ে রইল। আবিদ চোখ ছোট ছোট করে লোকটাকে দেখল। তার সহজ সরল ভাবটা তখন মুখে নেই, চোখে ফুটে উঠল তীক্ষ্ণ দৃষ্টি। রাতে আবিদের সাধারণ হোস্টেলের রুমটা ছোট, সাধারণ আসবাবপত্র। আবিদ রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তার মুখ থেকে ছদ্মবেশের সরলতা সরে যায়। তার মুখে ফুটে ওঠে ক্লান্তি এবং চাপা টেনশন। সে তার সাধারণ ব্যাগ থেকে অত্যন্ত স্লিম এবং দামি ল্যাপটপ বের করে। হোস্টেলের ওয়াইফাই ব্যবহার না করে সে নিজস্ব সিকিউর নেটওয়ার্ক অন করে। ল্যাপটপে স্ক্রিনে কমপ্লেক্স ডেটা, চার্ট এবং রিপোর্ট দেখা যায়। সে কারোর সাথে ভিডিও কলে যুক্ত হয়। স্ক্রিনে অন্য প্রান্তের মানুষটার মুখ দেখা যায় না, শুধু গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। কণ্ঠস্বরটা জিজ্ঞেস করলো, সব কিছু ঠিক আছে? দিনের আপডেট কি? হ্যাঁ, কলেজে মানিয়ে নিচ্ছি। যেমনটা ভেবেছিলাম, আমাকে কেউ সন্দেহ করছে না। সবাই একজন সাধারণ গ্রাম্য ছেলে হিসেবেই দেখছে। গুড, কিন্তু সাবধানে থেকো। গত রাতে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ছিল। মনে হচ্ছে ওরা তোমার কাছাকাছি চলে এসেছে। তোমার অবস্থান কি ডিটেক্ট করেছে? মনে হয় না, তবে ঝুঁকি নিতে চাই না। এখানকার সিকিউরিটি নেওয়ার পরে আমাকে নিজের ব্যবস্থা করতে হবে। ডোন্ট টেক আননেসেসারি রিস্ক। তোমার সুরক্ষায় আগে। মনে রেখো, তোমার উপর শুধু তোমার জীবন নয়, আরও অনেক কিছু নির্ভর করছে। আমি জানি। ওখানে কি অবস্থা? বাবা কেমন আছেন? উনি স্টেবল, কিন্তু তোমার খোঁজ করছেন, খুব চিন্তায় আছেন। আর ওদের চাপ বাড়ছে। আমাদের হাতে বেশি সময় নেই। বুঝতে পারছি, আমাকে জলদি কিছু একটা করতে হবে। সে ল্যাপটপে কিছু কমান্ড টাইপ করলো। আমি আমার সিকিউরিটি প্রোটোকল অ্যাক্টিভ রাখছি। কলেজের আশেপাশে নেটওয়ার্ক এবং সিসিটিভি ফিডে আমার নজর থাকবে। সে কলটা শেষ করে, ল্যাপটপ বন্ধ করে। তার হাতে থাকা দামি স্মার্টফোনটি, যা সে দিনের বেলা লুকিয়ে রাখে, বের করে। ফোনটার ডিজাইন এবং ফিচারগুলো অত্যন্ত আধুনিক এবং সাধারণ বাজারে পাওয়া যায় না। সে ফোনটা স্ক্রিনে কিছু ছবি দেখে, সম্ভবত তার পরিবারের। তার চোখে ভালোবাসা এবং একই সাথে অসহায়ত্ব ফুটে ওঠে। আবিদ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
শহরের ঝলমলে আলো তার সাধারণ হোস্টেলের রুমে এসে পড়েছে। এই দুই জগতের পার্থক্য স্পষ্ট। তার হাতে সে অত্যাধুনিক ফোনটি, তার মুখে সেই সহজ সরল ভাব নেই, বরং একজন সিরিয়াস এবং চিন্তিত মানুষের চেহারা। পরের দিন কলেজের লাইব্রেরি। বইয়ের তাকের সারি ভেদ করে হালকা আলো এসে পড়েছে টেবিলগুলোতে। আবিদ একটা পুরোনো বই হাতে নিয়ে বসে আছে। তার মনোযোগ বইয়ের পাতায়, কিন্তু চারপাশের ফিসফিসানি আর চাপা হাসি তার কানে আসছে। একটু দূরে মায়েশা, রিয়া আর নীলা কয়েকটা বই নিয়ে দাঁড়িয়ে কথা বলছে। তাদের কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে একটু উঁচু। রিয়া নীলার কোনোয়ে গুঁতো দিয়ে আবিদকে দেখালো। ফিসফিস করে বলল সে, দেখ দেখ, লাইব্রেরিতে বসে নভেল পড়ছে মনে হচ্ছে। এখানে আসে লাইব্রেরি কার্ড বানাতে, নাকি এয়ার কুলারের বাতাস খেতে? নীলা মুখ টিপে হাসল। বোধহয় দুটোই। আর বইটা দেখ, নিশ্চয়ই কোনো গ্রাম্য কেচ্ছা কাহিনী। মায়েশা তাদের দিকে ফিরল, আবিদের দিকে তাকিয়ে মুখে বিরক্তি ফুটিয়ে তুলল। এসব লোক বোঝে না কোথায় কিভাবে থাকতে হয়, যেখানে সেখানে গিয়ে বসে পড়ে মনোযোগই নষ্ট করছে। তারা কথা বলতে বলতে আবিদের টেবিলের কাছাকাছি চলে এলো। মায়েশা একটা বই তাক থেকে নামিয়ে আবিদের দিকে তাকিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, এই যে, এই বইটা দেখেছো মনে হয়? এটা তো বেশ কঠিন বই। তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? জি না, আমি বুঝতে পারছি। আহ, সত্যি ভাবা যায়। আমাদের স্যারদেরই মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়, আর উনি সব বুঝে যাচ্ছেন। হয়তো গল্পের বই ভেবে ভুল করে তুলে নিয়েছে। কি বলিস মাইশা? মায়েশা একটা বই আবিদের টেবিলের উপর রাখলো। শোনো, লাইব্রেরিটা সিরিয়াস পড়াশোনার জন্য। এখানে এসে সময় নষ্ট না করে কাজে লাগাও। যদি কোনো সমস্যা হয় তাহলে। কথাটা শেষ না করে থেমে গেল, যেন বলতে চাইলো সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। আবিদ এবার বই থেকে মুখ তুলে তাকালো। তার চোখে ক্ষণিকের জন্য একটা তীক্ষ্ণতা দেখা গেল, যা দ্রুতই মিলিয়ে গেল সেই সহজ সারল্যের আড়ালে। সে শান্তভাবে বলল, ধন্যবাদ তোমার উপদেশের জন্য। তার এই শান্ত প্রত্যুত্তর মায়েশাকে কিছুটা অবাক করলো, কিন্তু সে পাত্তা দিল না। রিয়া আর নীলা আবার হাসতে শুরু করলো। উপদেশ? মাইশা উপদেশ দিচ্ছে? ভেবেছিস কি নিজেকে? নীলা মায়েশার হাত ধরে টানতে টানতে বলল, চল তো মাইশা, এসব লোকের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তারা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আবিদ তাদের চলে যাওয়া দেখল। তার মুখে সেই চাপা বেদনা আরও স্পষ্ট হয়ে উঠল। লাইব্রেরির শান্ত পরিবেশে এই অপমান তার মনে গভীর ক্ষত তৈরি করল। শিক্ষার্থীরা একটা গ্রুপ প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। ক্লাসরুমের বাইরে কয়েকটা ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছে। প্রফেসর এসে বললেন, তোমরা সবাই গ্রুপ তৈরি করেছো? আবিদ, তুমি কোনো গ্রুপে আছো? আবিদ একা দাঁড়িয়েছিল। সে মাথা নাড়ল। প্রফেসর মায়েশার গ্রুপটার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আবিদকে তোমাদের গ্রুপে নিতে পারো? তোমাদের লোক কম। মায়েশা, রিয়া, নীলা এবং তাদের গ্রুপের অন্য সদস্যরা একে অপরের দিকে বিরক্ত মুখে তাকালো। মায়েশা জোরপূর্বক হেসে বলল, স্যার, আমাদের গ্রুপে আসলে লোক কম নেই। আর তাছাড়া আমাদের টপিকটা একটু কমপ্লেক্স, ওর বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু সবারই শেখা উচিত। মায়েশার গ্রুপের একজন দ্রুত বলল, স্যার, আমরা বরং এই আইডিয়াটা নিয়ে কাজ শুরু করি, সময় বেশি নাই তো। প্রফেসর আবিদের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে আবিদ, তুমি অন্য কোনো গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করো। আবিদ নীরবে মাথা নাড়ল। প্রফেসর অন্যদিকে চলে গেলেন। মায়েশার গ্রুপটা আবার নিজেদের আলোচনায় ফিরে এলো। আবিদের দিকে তাকিয়ে নীলা মুখ ভেঙচি কাটল। রিয়া ফিসফিস করে মায়েশাকে বলল, উফ, বাঁচা গেল। ভাব কি হচ্ছিল, ওই খ্যাতটা আমাদের গ্রুপে এলে তো প্রেস্টিজ থাকতোই না। ছেড়ে দে তো, ওদের জায়গায় ওই পিছনে। আবিদ তাদের কথা শুনতে পেল। তাকে শুধু বাদে দেওয়া হলো না, তাকে নিয়ে হাসাহাসিও করা হলো। তার মনে হলো যেন সে এই কলেজের কেউ নয়, নিছকই অবাঞ্ছিত একজন। ক্যান্টিন তখনও সরগরম। দুপুরের খাবার খেতে আসা ছাত্রছাত্রীদের ভিড়। আবিদ একটা প্লেটে সাধারণ খাবার নিয়ে একটা খালি টেবিল খুঁজছে। বেশিরভাগ টেবিল ভর্তি, আর যেখানে খালি জায়গা আছে সেখানে অন্যরা এমনভাবে বসে আছে যেন আবিদ বসতে না পারে। সে একটা ছোট টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো, যেখানে দুটি চেয়ার খালি আছে। টেবিলের অন্য প্রান্তে বসে থাকা দুজন ছাত্রছাত্রী আবিদকে দেখে নিজেদের মধ্যে ইশারা করলো এবং দ্রুত নিজেদের ব্যাগগুলো খালি চেয়ার দুটির উপরে রেখে দিল। একজন ছাত্র বলল, সরি ভাই, এই দুটো রিজার্ভ। আবিদ বুঝতে পারলো এটা মিথ্যা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে অন্য কোথাও খুঁজতে গেল। সে দেখলো মায়েশা এবং তার বন্ধুরা একটা বড় টেবিলে আরাম করে বসে খাচ্ছে।
তাদের টেবিলে অনেক খালি জায়গা আছে, কিন্তু সে জানে সেখানে গিয়ে বসার প্রশ্নই ওঠে না। মাইশা হাসতে হাসতে রিয়াকে কিছু একটা বলছিল। বলতে বলতে আবিদের দিকে তার চোখ পড়ল। আবিদ আশা নিয়ে তাকালো, হয়তো এবার একটু সহানুভূতি দেখাবে, কিন্তু মাইশার সাথে সাথে মুখ ফিরিয়ে নিল, যেন আবিদকে দেখতেই পায়নি। তার মুখে সে অহংকারী ভাবটা অটুট। আবিদ একটা কোণার দিকে একেবারে একা একটা ছোট টেবিলে গিয়ে বসলো। কেউ তার সাথে কথা বলছে না। তার চারপাশে অনেক মানুষের কোলাহল, হাসি ঠাট্টা, কিন্তু তার জগৎ সম্পূর্ণ নীরব। সে একা খাচ্ছে, তার মুখে চরম একাকিত্ব এবং বিষণ্ণতা। এই দৃশ্য তার অবহেলিত জীবনের তীব্রতা তুলে ধরেছে। একদিন কলেজ গেটের বাইরে কিছু ছাত্রছাত্রী আধুনিক ফ্যাশন ট্রেন্ড নিয়ে আলোচনা করছিল। কে কি নতুন ব্র্যান্ডের জিনিস কিনেছে, কোথায় ছুটি কাটাতে যাচ্ছে, এসব নিয়ে গল্প চলছিল। মায়েশা তার নতুন কেনা একটা দামি সানগ্লাস নাড়াচাড়া করতে করতে বলল, আমার এই সানগ্লাসটা নিউ ইয়র্ক থেকে আনা, এখানকার মার্কেটে এসব পাওয়া যায় না। রিয়া তার দামি হাতঘড়িটা দেখালো। আর আমার এটা সুইজারল্যান্ড থেকে, খুব লিমিটেড এডিশন। আবিদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের কথা তার কানে গেল। তার পরনে সাধারণ পোশাক, হাতে কোনো দামি জিনিস নেই। সে এই আলোচনার সাথে সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড। মায়েশা আবিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই যে, তুমি কি আমাদের কথা কিছু বুঝতে পারছো? আবিদ একটু থমকে দাঁড়ালো। জি, মানে শুনছিলাম। শুনেছিলে আর বুঝতে পারছো না? মায়েশা সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলল, জানো তো, পৃথিবীর অনেক কিছুই আছে যা বই পড়ে বা শুনে বোঝা যায় না। সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়। আবিদ বুঝতে পারল মায়েশা কি বলতে চাইছে। সে নীরবে মাথা নিচু করল। তার মনে হলো তার ভেতরের জ্ঞান বা অভিজ্ঞতা এই মুহূর্তের কাছে মূল্যহীন, কারণ তার বাইরের চেহারাটা আধুনিক নয়। রাতের নিস্তব্ধতা নেমে এসেছে আবিদের হোস্টেলের রুমে। দিনের বেলার সব অপমান আর একাকিত্ব তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে আজ কলেজ ক্যাম্পাসে নিজেকে যতটা একা অনুভব করেছে, এমনটা আগে কখনো করেনি। সে তার নতুন বেশভূষা ছেড়ে নিজের আসল বেশে ফিরল না। সে তার ছদ্মবেশকে আঁকড়ে ধরে রইল, যেন এটাই তার নতুন বাস্তবতা। তবে তার হাতে সে অত্যাধুনিক ফোনটি। সে একটা সুরক্ষিত অ্যাপ খুলল। স্ক্রিনে কিছু জটিল ডেটা এবং রিপোর্ট ভেসে উঠল। সে মনোযোগ দিয়ে সেগুলো দেখল। এরপর সে একটা ভিডিও কল করলো একটা অচেনা নাম্বারে। উপাসের ব্যক্তিটির মুখ দেখা গেল না, কেবল ভারী কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বর জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, দিনের রুটিন মতোই চলছে। কোনো সমস্যা হচ্ছে? না, মানে মানুষের ব্যবহার একটু কঠিন, অভ্যস্ত হতে সময় লাগছে। তবে আইডিয়া ছিল এমনটা হবে। জানি তোমার জন্য এটা সহজ নয়, কিন্তু মনে রেখো এটা সাময়িক। তোমার বাবার অবস্থার অবনতি হচ্ছে, আমাদের হাতে সময় কম। আবিদের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তার আসল উদ্দেশ্যটা আরও স্পষ্ট হয়ে উঠল। ওদের মুভমেন্ট বেড়েছে, আমরা ইনফো পেয়েছি, ওরা কাছাকাছি কাউকে ট্র্যাক করার চেষ্টা করছে। আমি প্রস্তুত, কিন্তু এই ছদ্মবেশের আড়ালে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় আসলে আমিটার জন্য হারিয়ে যাচ্ছে। সারাদিনের এই অবহেলা সহ্য করা সহজ নয়। নিজেকে হারিও না, তোমার লক্ষ্যের কথা মনে রেখো। এটা শুধু তোমার জন্য নয়, আরও অনেকের জন্য জরুরি। এই কঠিন অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী করবে। আবিদ কলটা শেষ করলো। ফোনটা হাতে নিয়ে সে কিছুক্ষণ বসে রইল। দিনের বেলার অপমান, অবহেলা আর রাতের বেলার এই গোপন জীবন দুটো মিলেমিশে এক অদ্ভুত সত্তা তৈরি করেছে তার মধ্যে। বাইরে থেকে সে হয়তো একজন সহজ সরল খ্যাত ছেলে, কিন্তু ভেতরে সে একজন কঠিন লড়াইয়ের সৈনিক, যে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার চোখে সে লড়াইয়ের দৃঢ়তা এবং একটা নতুন সংকল্প। এই অবহেলা তাকে দুর্বল নয়, আরও বেশি করে তার লক্ষ্যে অবিচল হতে সাহায্য করছে। কলেজ ক্যাম্পাসে নতুন করে সাজ সাজ রব উঠেছে। নোটিশ বোর্ডে একটা বড় ঘোষণা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আসছে। গান, নাচ, আবৃত্তি, নাটক, নানা রকম ইভেন্ট। ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ইভেন্টের তালিকা দেখছে। মায়েশা, রিয়া এবং নীলা নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আলোচনা করছে। তাদের চোখে মুখে ইভেন্টে অংশ নেওয়ার উত্তেজনা। মায়েশা বলল, এই ইভেন্টের জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার কলেজ ফেস্টের সেরা পারফরমেন্সটা আমিই দিব। রিয়া হেসে বলল, অবশ্যই দিবি, তুই ছাড়া কি আর আছে এই কলেজে তোর মতো নাচতে পারে? নীলা যোগ করলো, আমি কিন্তু তোর পারফরমেন্সের ভিআইপি দর্শক। তবে একটা কথা ভেবে ভালো লাগছে, এইসব ব্যাকডেটেড জিনিস দেখার ঝামেলা এবার থাকবে না। তারা হাসাহাসি করছে।
নিজেদের প্ল্যান নিয়ে ব্যস্ত। আবির দূর থেকে নোটিশ বোর্ড দেখছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতার নাম দেখে তার মনেও ইচ্ছে জাগে। তার মনে পড়ে তার গ্রামের কথা, সেখানকার উৎসব আর লোকনৃত্যের কথা। আবির একটু ইতস্তত করে রেজিস্ট্রেশন টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে একজন শিক্ষার্থীর নাম লিখছে। আবির তার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, আচ্ছা, পারফরম্যান্স ইভেন্টের নাম দেওয়া যাবে? শিক্ষার্থীটি আবিরের দিকে তাকিয়ে একটু অবাক হলো। হ্যাঁ যাবে, কি পারফরমেন্স করতে চাও? আবির একটু লজ্জা লজ্জা মুখে বলল। মানে একটা লোকনৃত্য আমাদের গ্রাম অঞ্চলের। শিক্ষার্থীটি কিছু বলার আগে মায়েশা, রিয়া এবং নীলা পাশ দিয়ে যাচ্ছিল। আবিদের কথাটা তার কানে গেল। তারা থমকে দাঁড়ালো। মায়েশা হেসে ফেলল। লোকনৃত্য? তুমি লোকনৃত্য করবে? কলেজের স্টেজে লোকনৃত্য? মাই গড, এটা কি স্কুল কালচারাল ফাংশন ভাবছে? নীলা এগিয়ে এসে আবিদের সামনে দাঁড়ালো, মুখে তাচ্ছিল্য ভরা হাসি। তুমি কি ভেবে দেখেছো কোথায় কি করার কথা বলছো? এটা কলেজের মেইন ইভেন্ট, এখানে সবাই মডার্ন পারফরমেন্স দেবে। তোমার এই লোকনৃত্য কে দেখবে আর কে বুঝবে? না মানে এটা আমাদের সংস্কৃতির অংশ, তো এটা তো মজা আছে। মজা? তুমি মজা কাকে বলছো? লুঙ্গি পরে গামছা মাথায় নিয়ে নাচে নাকি? ভেবে দেখো সবার সামনে কেমন লাগবে। রিয়া হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়। ভাবা যায় সবাই যখন হিপ হপ বা বলিউড স্টেপ দেবে তখন ইনি ধেই ধেই করে নাচবেন। জাস্ট ইম্যাজিন। যাও যাও, এসব করে লাভ নেই, শুধু শুধু লোক হাসানো হবে। তোমার এই পারফরমেন্স হয়তো গ্রামের 2-4 জন দেখবে, কলেজের কেউ দেখবে না। আবির তাদের হাসি আর অপমান সহ্য করে নীরবে দাঁড়িয়ে রইল। তার ভেতরের ইচ্ছেটা যেন মুহূর্তেই ফিকে হয়ে গেল। সে আর নাম লেখালো না, চুপচাপ সেখান থেকে সরে গেল। মাসা আর তার বন্ধুরা আবার হাসতে হাসতে চলে গেল। প্রতিযোগিতার দিন যতই ঘনিয়ে আসছে, কলেজে সাজ সাজ রব পড়ে গেছে। ছাত্রছাত্রীরা তাদের পারফরমেন্সের জন্য অনুশীলন করছে। আবিদ একা একা কলেজের পেছনের একটা ফাঁকা জায়গায় তার লোকনৃত্য অনুশীলনের চেষ্টা করছে। সে ধীরে লয়ে পা ফেলছে, হাতে একটা গামছা নিয়ে নাচের ভঙ্গি করছে। তার মনে সে অপমানজনক কথাগুলো ঘুরছে। মায়েশা, রিয়া আর নীলা ক্যান্টিন থেকে ফিরছিল। আবিদকে এভাবে অনুশীলন করতে দেখে তারা দাঁড়িয়ে গেল। মায়েশা হেসে বলল, দেখ দেখ, প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সিরিয়াসলি নেবে নাকি এটা? কি দারুণ স্টেপ, দেখে মনে হচ্ছে যে কোনো সময় আছাড় খাবে। নতুন কোনো ব্রেক ডান্স নাকি? এটা কি নাচ হচ্ছে নাকি মশা মারার ব্যায়াম? এত আস্তে কেন নাচছে? তারা কাছে এগিয়ে এলো। মায়েশা আবিদের দিকে তাকিয়ে বলল, এই যে তুমি সত্যি সত্যি লোকনৃত্য করবে নাকি? এখনো মত বদলাও নেই? হ্যাঁ, করার ইচ্ছা আছে, নাম দিয়েছি। মায়েশা তার গামছাটা দেখিয়ে বলল, আর এইটা তোমার কস্টিউম, একটা গামছা আর লুঙ্গি। আজকালকার যুগে এসব পরে কে? না মানে কস্টিউম আলাদা হবে, এটা শুধু প্র্যাকটিসের জন্য। রিয়া হেসে বলল, যাক বাবা, ভেবেছিলাম লুঙ্গি পরেই স্টেজে উঠে যাবে, তাহলে তো আরও জমে যেত। আচ্ছা, তোমার গানটা কি হবে? ঢোল আর বাঁশির আওয়াজ? আজকালকার ছেলেমেয়েরা এসব শুনলে ঘুমিয়ে পড়বে। আমাদের লোকগানের সাথে নাচবো, গানটাও খুব সুন্দর। সুন্দর? তোমার কাছে হয়তো সুন্দর, কিন্তু কলেজে মডার্ন অডিয়েন্সের এসব শুনলে হাসবে। তুমি শুধু হাসির পাত্র হবে আর পুরো ইভেন্টে বোরিং হয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের সংস্কৃতি, এটাকেও তো তুলে ধরা উচিত। সংস্কৃতিকে সময়ের সাথে বদলাতে হয়। যেটা আউটডেট সেটাকে ধরে রাখলে শুধু পিছনেই পড়ে থাকবে। মডার্ন যুগে এসবের কোনো ভ্যালুই নেই। তারা আবার হাসতে হাসতে চলে গেল। আবিদ তাদের চলে যাওয়া দেখল। তার মনে হলো তার সংস্কৃতি, তার পরিচয় সবকিছুকে যেন এখানে ছোট করে দেখা হচ্ছে। তার প্র্যাকটিস করার সব উৎসাহ চলে গেল। সে গামছাটা হাতে নিয়ে চুপচাপ বসে রইল। এই টিজিংগুলো তার মনে গভীর কষ্ট সৃষ্টি করলো। সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন এসে গেল। কলেজ অডিটোরিয়াম ঝলমল করছে আলোতে। ছাত্রছাত্রীরা নানা রকম আধুনিক পোশাকে সেজে এসেছে। একের পর এক আধুনিক গান আর নাচের পারফরমেন্স হচ্ছে। দর্শক সারিতে বসে মায়েশা আর তার বন্ধুরা হাততালি দিচ্ছে আর আলোচনা করছে। রিয়া বলল, মাইশা, তোর ডান্স পারফরমেন্সটা কিন্তু ফাটাফাটি হবে। সবাই দাঁড়িয়ে হাততালি দেবে। আমি শিওর তুই ফার্স্ট হবি। অবশ্যই, আমার তো পুরো কোরিওগ্রাফি লন্ডন থেকে আনা। আর কস্টিউম তো দেখেছিস। আর আমাদের সামনের সারিতে বসা উচিত ছিল, পিছন থেকে সবটা ভালো দেখাই যাচ্ছে না। আফসোস। হঠাৎ ঘোষক আবিদের নাম ঘোষণা করলো। এবার আমাদের মাঝে পারফর্ম করবে আবিদ। পরিবেশন করবে একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য।
ঘোষণা শুনে দর্শক সারিতে ফিসফিসানি শুরু হলো, তারপর চাপা হাসি। মাইশা, রিয়া, নীলা একে অপরের দিকে তাকিয়ে হেসে খুন হলো। মাইশা বলল, শেষ পর্যন্ত নাম দিয়েছে। আমি তো ভেবেছিলাম ভয় পেয়ে পালিয়ে যাবে, মজা এবার শুরু হবে। আবিদ স্টেজে প্রবেশ করলো। তার পরনে সাধারণ প্যান্ট আর রঙিন শার্ট, হাতে একটা লাঠি জাতীয় কিছু। পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও আধুনিক দর্শকদের চোখে সেটা হাস্যকর মনে হলো। ব্যাকগ্রাউন্ডে লোক গান বাজতে শুরু করলো। আবিদ নাচ শুরু করলো। তার নাচ সিনসিয়ার, হয়তো তা গ্রামের পরিবেশে খুব প্রশংসিত হতো, কিন্তু স্টেজের আলো আর সাউন্ড সিস্টেমের সাথে সেটা ঠিক মানাচ্ছে না। কিছু স্টেপ হয়তো তার নার্ভাসনেসের কারণে একটু এলোমেলো হয়ে গেল, অথবা তার পারফরমেন্সের ধরনটাই আধুনিক দর্শকদের কাছে আনফ্যামিলিয়ার। দর্শকরা প্রথমে ফিসফিস করছিল, তারপর চাপা হাসি, এবং ধীরে ধীরে অনেকের মধ্যে হাসি রোল পড়ে গেল। কিছু ছাত্রছাত্রী নিজেদের মধ্যে হাসতে হাসতে চেয়ারে প্রায় লুটিয়ে পড়ছিল। মাইশা আর তার বন্ধুরা উচ্চ স্বরে হাসতে শুরু করলো। তাদের হাসিটা ছিল সব থেকে লাউড এবং ধারালো। রিয়া বলল, দেখেছিস, আমি জানতাম এটা হবে। কি হচ্ছে এসব? কি অকওয়ার্ড লাগছে দেখতে, মনে হচ্ছে টাইম ট্রাভেল করে ভুল যুগে চলে এসেছি। মাইশা হেসে বলল, এটাকে লোকনৃত্য বলে? আমার মনে হচ্ছে জোকার দেখছি। পয়সা দিয়ে টিকিট কাটলে রিফান্ড চাইতাম। দর্শক হাসছে, কিন্তু সেই হাসি আবিদের পারফরমেন্স উপভোগ করার হাসি নয়, তাকে নিয়ে তীব্রভাবে মজা করার হাসি। আবিদ স্টেজে নাচছে, তার মুখে একটা জোরপূর্বক হাসি। সে বুঝতে পারছে তাকে নিয়ে হাসা হচ্ছে, ভেতরের কষ্টটা তাকে গ্রাস করছে, কিন্তু সে সেটা প্রকাশ না করে নিচে চলেছে। কিছু সময়ের জন্য তার স্টেপগুলো আরও এলোমেলো হয়ে যায় অপমানের ভারে। সে একবার দর্শক সারির দিকে তাকায়, মাইশা আর তার বন্ধুদের উচ্চস্বরের হাসি দেখতে পায়। তার বুকের ভেতরটা যেন ভেঙে যায়, তবুও সে পারফরমেন্স শেষ করে। পারফরমেন্স শেষ হলো, আবিদ মাথা নিচু করে স্টেজ থেকে নেমে এলো। কিছু লোক তখনও হাসছে, কিছু লোক হয়তো চুপ করে আছে। হাততালি খুব বেশি পড়ল না, যা পড়ল সেটাও হয়তো করুণা বা লোক দেখানো। আবিদ স্টেজের পেছনের ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তার মুখ মলিন। সে জানে তার পারফরমেন্স হয়তো সবার মন জয় করতে পারেনি, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই ভেবে যে তার সংস্কৃতিটাকে সবাই এভাবে উপহাস করলো। তার ভেতরের আত্মাটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। মাইশা, রিয়া এবং নীলা অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় আবিদের পাশ দিয়ে যাচ্ছিল। মাইশা আবিদের দিকে তাকিয়ে মুখে হাসি ধরে রেখে বলল, কেমন হলো তোমার লোকনৃত্য? দর্শক তো হাসতে হাসতে মরে যাচ্ছিল। আশা করি তুমি এইটাই চেয়েছিলে, লোককে হাসানো। রিয়া হেসে বলল, হ্যাঁ গো, বেশ এন্টারটেইনিং ছিল। যদিও ভেবেছিলাম আরও ফানি হবে, আর একটু চেষ্টা করতে পারতে। যাকগে, অন্তত সবাইকে একটু হাসাতে পারলে সেটাও একটা অনেক বড় কিছু। এটাই হয়তো তোমার সেরা পারফরমেন্স ছিল। তারা আবার উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। আবিদ তাদের চলে যাওয়া দেখল। তার চোখে পানি এসে গিয়েছিল প্রায়, কিন্তু সে জোর করে সেটা আটকে রাখল। সে একা একা সেখানে দাঁড়িয়ে রইল। আজকের এই অপমান তার মনে গভীর ক্ষত তৈরি করল। সে বাড়ির হাসির আড়ালে ভেতরের কষ্টটাকে লুকানোর চেষ্টা করল। রাতে আবিদ তার হোস্টেলের রুমে একা বসে আছে। দিনের বেলার সব ঘটনা তার মনে ঘুরপাক খাচ্ছে। স্টেজের সে হাসির শব্দ যেন এখনও তার কানে পাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়ালো, তার সে গ্রাম্য পোশাকটা দেখল। নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি এত হাস্যকর? তার সংস্কৃতি কি সত্যি এত তুচ্ছ? তার মুখে সেই কষ্ট আর অপমান স্পষ্ট। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল, কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার ভেতরের আসল সত্তাটা চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু ছদ্মবেশ তাকে আটকে রেখেছে। ধীরে ধীরে সে তার গোপন ফোনটি বের করলো। স্ক্রিনে তার পরিবারের ছবি ভেসে উঠল, বাবার চিন্তিত মুখ। তার চোখে আবার দৃঢ়তা ফিরে এলো। এই কষ্টগুলো সাময়িক, এ অপমান তাকে দুর্বল করবে না। তার আসল লক্ষ্য অনেক বড়। এই লড়াইটা তাকে লড়তে হবেই, যতই অপমান আর অবহেলা আসুক না কেন। সে একটা মেসেজ টাইপ করলো, ছোট্ট একটা কোড ওয়ার্ড যা তার অন্য জীবনের সাথে সংযোগ স্থাপন করে। মেসেজটা সেন্ড করে সে ফোনটা বন্ধ করে দিল। তার মুখে বিষণ্ণতা থাকলেও চোখে এখন আর অসহায়ত্ব নেই, আছে দৃঢ় সংকল্প। আজকের এই অপমান তাকে আরও শক্তিশালী করেছে। সে জানি একদিনই অবহেলা আর হাসির জবাব সে দেবে, হয়তো এমনভাবে দেবে যা কেউ কল্পনাও করতে পারবে না। প্রায় এক সপ্তাহ পর কলেজ ক্যাম্পাসে একটা নতুন নোটিশ টানানো হয়েছে। একটা ফিল্ড ট্রিপ, শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে শহরের বাইরের একটা গুরুত্বপূর্ণ শিল্প কারখানায়। ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। মাইশা, রিয়া এবং নীলা নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আলোচনা করছে।
ভ্রমণের বিষয়টা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা কম, বরং কিভাবে যাবে সেটা নিয়ে বেশি আলোচনা। মায়েশা বলল, এই বোরিং জায়গায় গিয়ে কি হবে কে জানে, এর চেয়ে ভালো আমরা নিজেরা কোথাও আউটিংয়ে যেতে পারতাম। রিয়া বলল, ঠিক বলেছিস, তবে যাওয়া তো কম্পালসারি। আমরা কিভাবে যাব ঠিক করেছিস? নীলা হেসে বলল, আর বলতে অবশ্যই নিজের গাড়িতে। ওই কলেজের বাসে গরুর পালের মতো যাবার আমার পোষাবে না রে। মায়েশা ফোন দেখতে দেখতে বলল, হ্যাঁ, আমার ড্রাইভারকে বলে দিয়েছি গাড়ি রেডি রাখতে। আমরা 3 জন একসাথে যাব। ওখানে লাঞ্চের কি ব্যবস্থা আছে কে জানে, তার চেয়ে আমরা বরং কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্টে খেয়ে নেব। গুড আইডিয়া। কলেজের ক্যান্টিনের খাবার তো জঘন্য, নিশ্চয়ই ওখানেও এর চেয়ে খারাপ কিছু দেবে। আবিদ পাশ দিয়ে যাচ্ছিল। ভ্রমণের নোটিশ দেখে সেও আগ্রহী হয়। সে জানতে পারে কলেজের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। সে গিয়ে বাসের লিস্টে নাম লেখায়। মায়েশা আবিদকে বাসের লিস্টে নাম লেখাতে দেখে হেসে ফেলল। দেখ দেখ, ও তো বাসে যাবে। আর বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বোধহয়। বাসের কি অবস্থা থাকে জানি না তো। ও তো আবার গ্রামের ছেলে, বাসে যাতায়াত করতে অভ্যস্ত, ওর জন্য এটাই স্বাভাবিক। আবিদ তাদের কথা শুনতে পেল। সে কিছু বলল না, শুধু নাম লিখে সেখান থেকে চলে গেল। তার মনে হলো তার বাসে যাওয়াটা যেন খুব হাস্যকর একটা ব্যাপার। ভ্রমণের দিন সকালে কলেজ গেটের সামনে ভিড়। কলেজের বাস দাঁড়িয়ে আছে, আর একপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ঝকঝকে দামি গাড়ি। মায়েশা, রিয়া এবং নীলা একটা কালো সেডান কারে উঠল। তাদের পোশাক পরিচ্ছদ পরিপাটি, মুখে কোনো ক্লান্তি নেই। আবিদ বাসের কাছে গিয়ে দাঁড়ালো। বাসটা বেশ পুরনো, সিটগুলো খুব একটা আরামদায়ক মনে হচ্ছে না। কিছু ছাত্রছাত্রী ইতিমধ্যেই উঠেছে। আবিদ বাসে উঠে একটা খালি সিটে গিয়ে বসলো। বাসের ভেতরে বেশ গরম, জানালা খুললেও তেমন বাতাস আসছে না। মায়েশার গাড়ি আবিদের বাসের পাশ দিয়ে চলে গেল। গাড়ির ভেতর থেকে মায়েশা আবিদের দিকে তাকিয়ে একটু হাসলো। সে হাসিতে স্পষ্ট উপহাস। রিয়া আর নীলা হাত নিয়ে টাটা বাই বাই করলো, যেন আবিদকে খোঁচা দিচ্ছে। গাড়ির ভেতরে তারা আরাম করে বসে আছে, গান শুনছে, গল্প করছে। মায়েশা বলল, উফ, বাঁচা গেল। ওই বাসে করে গেলে শরীরটাই একদম নষ্ট হয়ে যেত। হ্যাঁ রে, আর ওসব ঘেমো লোকের ভিড় ভাবতেই কাক বলি আসছে। আমাদের ড্রাইভারকে বলে দিবি একটু তাড়াতাড়ি চালাতে, যাতে ওই বাসের আগে আমরা পৌঁছাতে পারি। অন্যদিকে বাসের ভেতর আবিদ জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে ছুটে যাওয়া দামি গাড়িগুলো দেখছে। তার কোনো কষ্ট নেই, কিন্তু এই পার্থক্যটা সে বুঝতে পারছে। তার মনে পড়ছে তার বাবার কথা, তাদের নিজস্ব গাড়ি বহরের কথা। কিন্তু এখন সে একজন সাধারণ ছাত্র, যার জন্য বাস ভাড়ায় হয়তো অনেক টাকা। শিল্প কারখানায় পৌঁছে সবাই ঘুরে দেখছে। মায়েশা এবং তার বন্ধুরা দলবদ্ধভাবে ঘুরছে। মাঝে মাঝে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। তারা হয়তো কারখানার সুযোগ সুবিধা বা যন্ত্রপাতি নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের কথায় একটা বিত্তশালী সুলভ ভাব স্পষ্ট। একজন গাইড তাদের বিভিন্ন অংশ দেখাচ্ছেন। তিনি একটা নতুন মেশিনের কথা বলছিলেন, যেটা অনেক দামি এবং অত্যাধুনিক। মায়েশা রিয়াকে কোনোই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, দেখ, ওটা তো আমার বাবার কারখানা, মেশিনের চেয়েও পুরনো মডেল। হ্যাঁ রে, আমাদেরটা তো কমপ্লিটলি অটোমেটেড। এসব দেখিয়ে কী লাভ, আমাদের তো এসব কাজে লাগে না, আমরা তো আর এখানে কাজ করতে আসবো না। আবিদ তাদের পাশেই দাঁড়িয়েছিল। সে এসব কথা শুনল। তার মনে হলো এদের কাছে সবকিছুই তুচ্ছ, কারণ তাদের কাছে এর চেয়েও ভালো জিনিস হাতের নাগালে আছে। তার জ্ঞান বা আগ্রহ এখানে মূল্যহীন। লাঞ্চের বিরতি হলো। কারখানার ক্যান্টিনে সাধারণ খাবারের ব্যবস্থা। মায়েশা এবং তার বন্ধুরা ক্যান্টিনে না গিয়ে বাইরে তাদের গাড়ির কাছে গেল। তাদের ড্রাইভাররা সম্ভবত তাদের জন্য দামি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছে। আবিদ কারখানার ক্যান্টিনে অন্যদের সাথে সাধারণ খাবার খাচ্ছে, ভাত, ডাল, সবজি। খাবার খুব সাধারণ। মায়েশা ক্যান্টিনের পাশ দিয়ে যাওয়ার সময় আবিদকে দেখতে পেল। সে তার হাতে থাকা একটা ফলের জুসের বোতল দেখিয়ে আবিদের দিকে তাকিয়ে বলল, উফ, এখানকার খাবার দেখে আমার খিদে মরে গেল। জানো, আমরা বাইরে থেকে খাবার আনিয়েছি, অনেক দামি রেস্টুরেন্ট থেকে। রিয়া হেসে বলল, আর এই দেখো ওর খাবার, ভাত, ডাল, মনে হচ্ছে গ্রামের কোনো ভোজ বাড়ি। খাও খাও, পেট ভরে খাও, এমন খাবার তো আর রোজ রোজ খাওয়ার সুযোগ পাও না। আবিদ তাদের কথা শুনল। তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে নীরবে খেয়ে যেতে লাগলো। তার এই নীরবতা মায়েশাদের আরও বেশি তাচ্ছিল্য করার সুযোগ করে দিল। তারা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আবিদের গলার কাছে যেন খাবার আটকে গেল। এই অপমান তার কাছে খাবারের চেয়েও বেশি তেতো মনে হলো। কারখানা ঘুরে দেখার সময় হঠাৎ একটা ছোট্ট ঘটনা ঘটল।
একজন ছাত্র একটা মূল্যবান রিপোর্টের কপি হাত থেকে ফেলে দিল। রিপোর্টগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। ছাত্রটা ঘাবড়ে গেল, দ্রুত কুড়ানোর চেষ্টা করছে। আবিদ পাশেই দাঁড়িয়েছিল। সে দ্রুত নিচু হয়ে রিপোর্টগুলো কুড়ানো শুরু করলো। সে জানে রিপোর্টগুলো কিভাবে সাজানো ছিল। সে নিমিষে রিপোর্টগুলো গুছিয়ে ছাত্রটার হাতে দিল। ছাত্রটা কৃতজ্ঞ হয়ে বলল, ধন্যবাদ ভাই, তুমি না থাকলে তো বিপদ হতো। মায়েশা এবং তার বন্ধুরা একটু দূরে ঘটনাটা দেখছিল দাঁড়িয়ে। মায়েশা রিয়াকে বলল, দেখ দেখ, হিরোগিরি দেখাচ্ছে, সাধারণ একটা জিনিস কুড়িয়ে দিয়ে দিল, যেন কত বড় সাহায্য করে দিল। নীলা বলল, এসব ছোটোখাটো কাজ ওদেরই মানায়, বড় কাজ তো আর ওরা করতে পারে না। তাদের মধ্যে কেউ আবিদের সাহায্যকে গুরুত্ব দিল না। ছাত্রটার ধন্যবাদ দিলেও মায়েশার বন্ধুরা তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। আবিদ নীরবে সেখান থেকে সরে গেল। তার মনে হলো তার ভালো কাজও যেন এখানে মূল্যহীন, কারণ সে সাধারণ। ভ্রমণ শেষে ফেরার পালা। আবিদ আবার বাসে উঠল। ক্লান্তিকর জার্নি। মায়েশা আর তার বন্ধুরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে আরাম করে ফিরছে। দিনের বেলার পার্থক্যটা আরও তীব্রভাবে অনুভব করল আবিদ। রাতে আবিদ তার হোস্টেলের রুমে একা বসে আছে। দিনের বেলার ঘটনাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে। মায়েশার কথাগুলো তার কানে বাজছে। তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার কাজ চুপচাপ থাকা। তোমাদের জগৎ এসব বোঝার জন্য তৈরি হয়নি। এসব ছোটখাটো কাজ ওদের মানায়। প্রতিটি কথা যেন তীরের মতো বিঁধছে। সে বিছানায় শুয়ে পড়ল, ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল তার আসল জীবন, তার বাবার বিজনেস এম্পায়ার, তাদের প্রভাব প্রতিপত্তি। আর আজ তাকে এই সামান্য কিছু মানুষের কাছে এভাবে অপমানিত হতে হচ্ছে। এটা তার জন্য কতটা কষ্টের সেটা কেউ বুঝবে না। তার গোপন ফোনটা ভেজে উঠল। ওপাশের কণ্ঠস্বর। কেমন কাটলো দিন? কণ্ঠস্বর জিজ্ঞেস করলো। আবিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কাটলো, নতুন কিছু অভিজ্ঞতা হলো। কোনো সমস্যা? না, তবে বুঝলাম সামাজিক অবস্থানটা এখানে কতটা জরুরি। আমার পরিচয় ছাড়া আমার কোনো মূল্য নেই। তোমাকে এই অভিজ্ঞতাটার জন্য সেখানে পাঠানো হয়েছে, বাস্তবতা বোঝার জন্য। কিন্তু ভেবো না তুমি একা। তোমার মূল্য যারা বুঝে তারা তোমার পাশে আছে। আবিদের চোখে পানি এসে গিয়েছিল। সে দ্রুত নিজেকে সামলে নিল। জানি। আরেকটা খবর, ওরা তোমার পুরনো কিছু ঠিকানার খোঁজ নিচ্ছে। মনে হচ্ছে সন্দেহ বাড়ছে। আবিদের চোখ আবার তীক্ষ্ণ হলো। বিপদ আরও কাছাকাছি আসছে। সে নিজেকে মনে মনে বলল, এই অবহেলা আর অপমান সাময়িক। এই কষ্টগুলি আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে শক্তি যোগাবে। একদিন এই সামাজিক পার্থক্যের দেওয়াল আমি ভেঙে দেব। কিন্তু আজকের দিনটা আমার মনে অবহেলার এক গভীর দাগ কেটে গেল। কলেজ ক্যাম্পাসে জোর আলোচনা চলছে। মায়েশা তার বাবার নতুন কেনা একটা ফার্ম হাউসে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছে। শুধুমাত্র কলেজের কিছু বিশেষ ছাত্রছাত্রী আমন্ত্রিত। কারা দাওয়াত পেয়েছে আর কারা পায়নি সেটা নিয়ে চাপা উত্তেজনা এবং ফিসফিসানি চলছে। মায়েশা, রিয়া এবং নীলা ক্যান্টিনে বসে পার্টির প্ল্যান ফাইনাল করছে। তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা এবং অহংকার কাজ করছে। এই পার্টি তাদের সামাজিক অবস্থানকে আরও উঁচুতে নিয়ে যাবে। মায়েশা তার নতুন কেনা পার্টির পোশাক নিয়ে আলোচনা করছিল। আমার ড্রেসটা তো নিউ ইয়র্ক থেকে কাস্টমাইজ করিয়েছি। রিয়া, তোরটা কি রেডি? অলমোস্ট, তবে তোরটার মতো এত এক্সক্লুসিভ নয়। তোর ফাদার যে নিউ ফার্ম হাউসটা কিনেছিলে সেখানেই পার্টি? নীলা বলল, হ্যাঁ রে, আমি তো ছবিতে দেখেছি। ইনক্রেডিবল। পার্টিটা নিশ্চয়ই ফাটাফাটি হবে। অবশ্যই হবে, কিন্তু কিছু আনইনভাইটেড গেস্ট যাতে চলে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র লিস্টে যাদের নাম আছে। আবিদ ক্যান্টিনে একপাশে বসে তাদের কথা শুনছিল। সে বুঝতে পারছিল এই পার্টি তার মতো সাধারণ ছাত্রের জন্য নয়। হঠাৎ মায়েশার গ্রুপের একজন আবিদের দিকে ইশারা করে মায়েশাকে কিছু বলল। মায়েশা আবিদের দিকে তাকালো। তার মুখে সেই পরিচিত তাচ্ছিল্যের হাসি। সে হাত নেড়ে আবিদকে ডাকল। মায়েশার ডাকে আবিদ কিছুটা অবাক হয়ে তাদের টেবিলের কাছে গেল। মায়েশা হেসে বলল, এই যে তুমি, শুনেছ আমাদের পার্টির কথা? জি শুনলাম। রিয়া মুখ টিপে হাসল। নীলা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মায়েশা একটা ছোট কার্ড আবিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ইনভাইটেশন। আবিদ কার্ডটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। সে আশা করেনি। মায়েশা হাসতে হাসতে বলল, অবশ্যই, তুমি না থাকলে মজা হবে কি করে। এসো কিন্তু, মিস করো না। তার কথা বলার ধরন আর মুখের হাসি দেখে আবিদ বুঝল এখানে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। এই ইনভাইটেশনটা হয়তো একটা ট্র্যাপ বা তাকে নিয়ে মজা করার নতুন কোনো পরিকল্পনা। তবু সে ইনভাইটেশনটা নিল। আবিদ চলে যেতেই রিয়া হেসে মায়েশাকে বলল, তুই সিরিয়াসলি ওকে ইনভাইট করলি?
কি হবে জানিস তো? মায়েশার চোখে মুখে শয়তানি হাসি। ঠিক এইটাই তো আমি চাই। ভেবে দেখ, আমাদের পার্টির মাঝে এই খ্যাটটা কেমন বেমানান লাগবে। সবাই হাসতে হাসতে মরে যাবে। এইটাই হবে ফাইনাল খেলা। দারুণ ভেবেছিস মাইশা, একটা ভালো এন্টারটেইনমেন্ট হবে। পার্টির দিন শহরের একটু বাইরে মায়েশার ফার্ম হাউস ঝলমল করছে আলোতে। কলেজে নামকরা ছাত্রছাত্রীরা ছাড়াও শহরের কিছু হাই প্রোফাইল গেস্টও এসেছে। সবাই পরেছে জমকালো পোশাক, হাতে দামি পানীয়। অনেক ইতস্তত করে আবিদ ফার্ম হাউসের গেটে এসে দাঁড়ালো। তার পরনে সেই পুরনো ফুল হাতা শার্ট আর প্যান্ট, তার হাতে সেই সাধারণ ব্যাগটি। গেটের সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। একজন গার্ড বলল, কোথায় এসেছো তুমি? এটা প্রাইভেট পার্টি, তোমার কাছে ইনভাইটেশন আছে? আবিদ তার হাতে থাকা কার্ডটা দেখালো। গার্ড কার্ডটা দেখে কিছুটা অবাক হলো, তারপর গেট খুলে দিল। আবিদ ভেতরে প্রবেশ করলো। বিলাসবহুল সাজসজ্জা, সুইমিং পুলের পাশে চলছে ইলাহি আয়োজন, দামি গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এ পরিবেশের সাথে আবিদ সম্পূর্ণ বেমানান। তাকে দেখে সবাই ফিসফিস করতে শুরু করলো। মায়েশা, রিয়া এবং নীলা একদল অতিথির সাথে কথা বলছিল। আবিদকে প্রবেশ করতে দেখে তাদের চোখ চকচক করে উঠল। মায়েশা মুচকি হাসল। মায়েশা রিয়া আর নীলার দিকে তাকিয়ে ছাপা গলায় বলল, হি ইজ হিয়ার, দ্য শো ইজ অন। তারা আবিদের দিকে এগিয়ে গেল। তাদের মুখে আতিথেয়তার মুখোশ, কিন্তু চোখে মুখে উপহাস স্পষ্ট। মায়েশা আবিদের সামনে গিয়ে দাঁড়ালো। আরে তুমি এসেছো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। ভাবিনি তুমি আসবে। ইনভাইটেশন পেয়েছিলাম তাই। রিয়া হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো করেছে এসেছো, পার্টি এনজয় করো। তবে একটু সাবধানে থেকো, এখানে সব দামি জিনিসপত্র, তোমার হাতে কিছু ভেঙে গেলে মুশকিল। তাদের কথা শুনে পাশের গেস্টরাও হাসতে শুরু করলো। আবিদ বুঝতে পারলো খেলা শুরু হয়ে গেছে। পার্টি জমে উঠেছে, সবাই নাচছে, হাসছে, দামি খাবার খাচ্ছে। আবিদ একপাশে চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছে। কেউ তার সাথে কথা বলছে না। তার উপস্থিতি যেন অন্যদের কাছে হাস্যকর একটা ব্যাপার। হঠাৎ মায়েশা মাইক্রোফোন হাতে নিল, হয়তো এটা একটা পার্টি গেমের অংশ হিসেবে। সে স্টেজের মতো বানানো একটা জায়গায় দাঁড়ালো। মায়েশা হেসে বলল, বন্ধুরা, আজকের পার্টিতে সবাইকে স্বাগতম। আমাদের মাঝে নতুন একজন বন্ধু এসেছে, যাকে হয়তো তোমরা সবাই চেনো, আমাদের কলেজের আবিদ। সবাই আবিদের দিকে তাকালো। আবিদের অস্বস্তি বেড়ে গেল। মায়েশা বলতে লাগলো, আবিদ খুবই সহজ সরল ছেলে, গ্রামের সংস্কৃতিকে ভালোবাসে। তো ভাবলাম আজকের এই মডার্ন পার্টিতে ওর থেকে আমরা কিছু গ্রাম বাংলার কিছু মিষ্টি সম্পর্কে জানতে পারি। রিয়া আর নীলা হেসে হাততালি দিল। অন্যান্য ছাত্রছাত্রীরাও হাসছে। মায়েশা আবিদকে স্টেজে ডাকলো। আবিদ, প্লিজ কাম অন স্টেজ, তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। আবিদ যেতে চাইছিল না, কিন্তু সবাই তাকে জোর করতে লাগলো। সে অনিচ্ছা সত্ত্বেও স্টেজে উঠল। মায়েশা আবিদের পাশে দাঁড়িয়ে বলল, তো আবিদ, বলো তোমার কেমন লাগছে এই পার্টিতে এসে? আমাদের এই আধুনিক আয়োজন কেমন লাগছে তোমার গ্রামের বাড়ির আয়োজনের তুলনায়? আবিদ বুঝতে পারলো এটা তাকে অপমান করার একটা সুযোগ। সে ধীরে ধীরে বলল, ভালো লাগছে, অনেক সুন্দর আয়োজন। শুধু সুন্দর, তোমার গ্রামের বিয়ে বাড়ি চেয়েও সুন্দর নয় কি? দর্শকরা হেসে উঠল। মায়েশা থামল না। আচ্ছা আবিদ, এখানে তো সবাই ব্র্যান্ডেড ড্রেস পরে এসেছে, তোমার এই পোশাকটা এটা কি কোনো স্পেশাল কালেকশন নাকি এমনি পরে এসেছো? আবিদের মুখ লাল হয়ে গেল অপমানে। সে কিচ্ছু বলতে পারল না। মায়েশা আরও এক ধাপ এগিয়ে গেল। শোনো বন্ধুরা, আবিদা খুব ইন্টারেস্টিং কথা বলে। মাঝে মাঝে ক্লাসে এমন সব কথা বলে যে আমরা অবাক হয়ে যাই। একবার কি যেন বলেছিল, মার্কেট রিসার্চ নিয়ে কি যেন একটা কঠিন শব্দ ব্যবহার করেছিল। রিয়া দ্রুত বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, টিয়ার 2 সিটিস না কি যেন একটা। নীলা হেসে বলল, আর কনজিউমার বিহেভিয়ার ওইসব জানে কি করে? মায়েশা হেসে বলল, বোধহয় খবরের কাগজ পড়ে শিখেছে। গ্রামের বাড়িতে খবরের কাগজ পাওয়া যায় না তো। সবাই উচ্চস্বরে হাসতে শুরু করলো। মায়েশা, রিয়া, নীলা আবিদকে নিয়ে চরমভাবে মজা করছে। তারা আবিদের জ্ঞান, তার পোশাক, তার ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে অপমান করছে। আবিদ স্টেজে দাঁড়িয়ে রইল। তার মুখে সেই সহজ সরল ভাবটি ধরে রেখেছে, কিন্তু তার চোখে সেই মুহূর্তের জন্য ফুটে উঠল তীব্র যন্ত্রণা এবং একই সাথে গভীর তীক্ষ্ণতা। সে বুঝতে পারছে এদের উদ্দেশ্য কি। এদের কথায় সে কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্টকে সে শক্তিতে রূপান্তরিত করছে। সে তাদের হাসির দিকে তাকালো।
তার দৃষ্টি ছিল শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে যেন এদের প্রতিটি শব্দ মনে রাখছিল। মাইশা মাইক্রোফোন ছেড়ে আবিদের পাশে এসে দাঁড়ালো, তার চোখে মুখে বিজয়ের হাসি। যাকগে, আবিদকে পেয়ে আমাদের বেশ মজা হলো। থ্যাঙ্কস আবিদ আসার জন্য। আবিদ নীরবে স্টেজ থেকে নেমে গেল, কেউ তাকে আটকালো না, সবাই তখনও হাসছে। চরম অপমানের পর আবিদ যেন অদৃশ্য হয়ে গেল ভিড়ের মাঝে। পার্টির এক কোণে কিছু প্রভাবশালী ব্যবসায়ী নিজেদের মধ্যে কথা বলছিলেন। তারা একটা বড় বিজনেস ডিলের ফাইন্যান্সিয়াল প্ল্যান নিয়ে আলোচনা করছিলেন। তাদের আলোচনা বেশ জটিল এবং প্রযুক্তিগত শব্দে ভরা। আবিদ অপমানিত হয়ে সেখান থেকে সরে এসে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছিল। পাশে এসে ব্যবসায়ীরা কথা বলছেন, তাদের আলোচনা আবিদের কানে গেল। একজন ব্যবসায়ী বলছিলেন, The valuation is tricky given the current market volatility and the projected ROI. Financing through traditional methods might be risky. We need to explore alternative structures, maybe a layered investment model with staggered payouts linked to performance milestones. অন্য ব্যবসায়ী জবাব দিলেন, But that increases the complexity of the exit strategy. What about leveraging offshore account for the first fund development? What need to move quickly before the competitor catch wind of this? আবিদ তাদের কথা শুনল। তার সহজ সরল মুখভাবটি হঠাৎ করে বদলে গেল। তার চোখে মুখে ফুটে উঠল গভীর মনোযোগ এবং তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা। তার মনে হলো এই প্ল্যানে একটা বড় গলদ আছে, অথবা এর পেছনে কোনো লুকানো উদ্দেশ্য আছে। আবিদ না চাইতেই তাদের আলোচনার মাঝে ছোট্ট একটি মন্তব্য করে বসল। তার স্বাভাবিক কণ্ঠস্বরে নয়, যেন অন্য একজন কথা বলছে। রিস্ক অফ ক্যাপিটাল ফ্লাইট হতে পারে যদি এক্সিট স্ট্র্যাটেজি ক্লিয়ার না থাকে। ব্যবসায়ীরা আবিদের কথা শুনে অবাক হয়ে ঘুরে তাকালেন। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই গ্রাম্য পোশাকের ছেলেটি। একজন ব্যবসায়ী আবিদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, তুমি এসব বুঝো? আবিদ দ্রুত নিজেকে সামলে নিল, আবার সেই সহজ সরল ভাব ফিরে এলো। মাথা চুলকে বলল, না মানে টিভিতে শুনছিলাম একদিন, তাই বললাম আর কি। দ্বিতীয় ব্যবসায়ী হেসে উঠলেন, টিভি দেখে এসব শিখেছে? যাক বাবা, আজকাল টিভিতেও জ্ঞান দিচ্ছে দেখছি। প্রথম ব্যবসায়ী আবিদের দিকে আর মনোযোগ দিলেন না। তিনি তার সঙ্গীর দিকে ফিরে আগের আলোচনাতেই ফিরে গেলেন, যেন আবিদের কথাটি শোনা হয়নি। মাইশা দূর থেকে দৃশ্যটি দেখছিল। আবিদ ওসব হাই প্রোফাইল বিজনেস টাইপদের সাথে কি কথা বলছে। সে অবাক হয়েছিল। তারপর দেখলো ব্যবসায়ীরা হেসে উঠল, আর আবিদ মাথা নিচু করে সরে গেল। মাইশা মনে করলো আবিদ হয়তো কোনো বোকার মতো কথা বলেছে, আর তারা মজা পেয়েছে। কিন্তু মাইশার মনে আবিদের ওই মুহূর্তে সিরিয়াস মুখটা আর তার বলা কথাগুলো ছোট্ট একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে গেল। সে ভাবলো হয়তো আন্দাজে বলেছে, কিন্তু নিশ্চিত হতে পারল না। পার্টি শেষ হওয়ার অনেক আগেই আবিদ সবার অলক্ষ্যে সেখান থেকে বেরিয়ে গেল। তার মনে চরম অপমান আর কষ্ট। সে একা একা হেঁটে যাচ্ছে অন্ধকারে। তার পোশাক তখনও জুসের দাগ লেগে আছে। সে শহর থেকে অনেক দূরে, এই বিলাসবহুল এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে যেতে চাইছে। সে একটা ফাঁকা রাস্তায় এসে দাঁড়ালো। আকাশ অন্ধকার, তার মুখ মলিন। দিনের বেলার প্রতিটি অপমান তার মনে বাজছে। মাইশার সে হাসি, রিয়া আর নীলা টিপ্পনি, জুস ফেলে দেওয়ার ঘটনা, স্টেজে ডেকে নিয়ে অপমান করা, সবকিছু মিলেমিশে তার আত্মাটাকে যেন ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত চোখ মুছে নিল। না, দুর্বল হওয়া চলবে না। এই কষ্টগুলোই তাকে আরও শক্তিশালী করবে। এই অপমানই তার প্রতিশোধের আগুনকে আরও জ্বালিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে আবিদের থেকে কিছুটা দূরে রাস্তার পাশে পার্ক করা একটা গাড়ির ভেতর বসে একজন লোক আবিদকে দেখছিল। লোকটার পরনে কালো কোট, মুখে শীতল অভিব্যক্তি, হাতে একটা অত্যাধুনিক ডিভাইস। লোকটা ডিভাইসে আবিদের অবস্থান ট্র্যাক করছিল এবং তার ছবি তুলছিল। সে মাইশার ফার্ম হাউস থেকে আবিদের বেরিয়ে আসা এবং একা হেঁটে যাওয়ার পুরো দৃশ্যটাই দেখেছে। লোকটা তার কানে থাকা ইয়ারপিসে চাপা গলায় বলল, টার্গেট ফার্ম হাউস ত্যাগ করেছে, একা আছে, ইমোশনাল স্টেট ডিস্ট্রেস ডিটেক্টেড, কিন্তু ফিজিক্যাল ইনট্যাক্ট। স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী অনুসরণ করছি। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, Keep monitoring, ensure his safety from mental threats, but do not interfere with his disguise or social interaction unless absolutely necessary. We need him to experience the normal world and find out who was watching him near the college gate last week. Acknowledge it. আবিদ তখনও হেঁটে যাচ্ছে।
অন্ধকারের মাঝে তার ছোট্ট শরীরটা যেন একাই লড়াই করছে বিশাল এক জগতের বিরুদ্ধে। সে জানে না তার প্রতিটি পদক্ষেপ কেউ অনুসরণ করছে, তার প্রতিটি দুর্বলতা কেউ পর্যবেক্ষণ করছে, তার আসল জীবনের বিপদগুলো তার ছদ্মবেশী জীবনকেও গ্রাস করতে আসছে। লোকটার গাড়ির হেডলাইট জ্বলে উঠল, কিন্তু আবিদ সেটা দেখতে পেল না। সে শুধু সামনে হেঁটে চলল তার গন্তব্যের দিকে, তার লক্ষ্যের দিকে। লোকটা তার গাড়ি ধীরে ধীরে আবিদের পিছু পিছু চালাতে শুরু করলো। আবিদের অবয়ব অন্ধকারে ক্রমশ ছোট হয়ে আসছে। লোকটার চোখে দৃঢ়তা, এই মিশনে কোনো ভুল করা চলবে না। আবিদের উপর নজরদারি এবং তার লুকানো বিপদ। কলেজ ক্যাম্পাসে আজ চরম বিশৃঙ্খলা। ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে। কলেজের পুরো নেটওয়ার্ক সিস্টেমে বড় ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। ছাত্রছাত্রীরা চিন্তিত, উত্তেজিত, শিক্ষকরাও ঘাবড়ে গেছেন। কারণ এই সমস্যার সমাধান না হলে ফলাফল প্রকাশ তো দূরের কথা, দৈনন্দিন কাজও থমকে যাবে। আইটি ডিপার্টমেন্টের লোকেরা ছোটাছুটি করছে, কিন্তু সমস্যা ধরতে পারছে না। মাইশা, রিয়া এবং নীলাও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের মুখে বিরক্তি এবং টেনশন। মাইশা অধৈর্য হয়ে বলল, এটা কি অবস্থা? সামান্য একটা ওয়েবসাইট মেনটেন করতে পারো না, এখন কি হবে? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, রেজাল্ট দেখতে পাচ্ছি না। নীলা বলে, আমাদের একজন টিচারকে ফোন করলাম, উনি কিছু বলতে পারছেন না, বলছেন আইডি টিম চেষ্টা করছে। একজন শিক্ষক এসে ঘোষণা করলেন, ছাত্রছাত্রীরা শোনো, টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমাদের টিম চেষ্টা করছে, তোমরা একটু অপেক্ষা করো। একজন ছাত্র চিৎকার করে বলল, আর কত অপেক্ষা করব স্যার, আমাদের অ্যাপ্লাই করার ডেট চলে যাচ্ছে। চারদিকে শুধু হতাশা আর অভিযোগ। আবিদ সেই ভিড়ের একপাশে চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছে। তার মুখে সেই সহজ সরল ভাব। সে দেখছে আইটি টিম কিভাবে কাজ করছে, কি কি সমস্যা হচ্ছে। তার চোখে মুখে ফুটে ওঠে সাটল বিশ্লেষণ ক্ষমতা, যা অন্যেরা লক্ষ্য করছে না। আইটি টিমের প্রধান হতাশ হয়ে বলল, কিছুতেই বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। পুরো সিস্টেম বসে গেছে, মনে হচ্ছে মেজর কোনো অ্যাটাক আর না হলে ভাইরাস ঢুকেছে। হঠাৎ আবিদ ভিড়ের মধ্য থেকে একটু এগিয়ে গেল। সে আইটি টিমের প্রধানের কাছে গিয়ে ধীরে ধীরে বলল, আচ্ছা স্যার, আমি কি একটু দেখতে পারি? আইটি প্রধান আবিদের পোশাক এবং চেহারা দেখে অবাক হলেন। তার মুখে বিরক্তি ফুটে উঠল। তুমি তুমি কি দেখবে? যাও যাও, এটা তোমার কাজ নয়। মাইশা, রিয়া এবং নীলা আবিদকে এগিয়ে যেতে দেখে হেসে ফেলল। মাইশা বলল, দেখ দেখ, খ্যাতটা টেকনিশিয়ান হয়ে গেছে। রিয়া হেসে পড়ল। হয়তো ভাবছে কম্পিউটার মানে ক্যালকুলেটর ভেঙে গেছে। নীলা টিপ্পনি কাটল। যাও যাও, তোমার কাজ নেই এখানে, যাও তোমার ক্ষেত খামারের হিসাব করোগে। আবিদ তাদের কথায় কান দিল না। সে আইটি প্রধানকে বলল, স্যার, আমি হয়তো সমস্যাটা ধরতে পারবো, একটা সুযোগ দিন। আইটি প্রধান ইতস্তত করছেন। অন্য টেকনিশিয়ানরাও হেসে আবিদের দিকে তাকাচ্ছেন, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় নেই। সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না। ডেসপারেশন থেকে আইটি প্রধান রাজি হলেন। ঠিক আছে দেখো, কিন্তু কোনো কিছুতে হাত দেবে না, শুধু দেখো। আবিদ আইটি রুমে প্রবেশ করল। মাইশা এবং তার বন্ধুরা দরজার বাইরে ভিড়ের সাথে দাঁড়িয়ে দেখছে। তাদের মুখে উপহাস। আবিদ কম্পিউটারগুলোর সামনে দাঁড়ালো। তার চেহারা বদলে গেল। সে সহজ সরল ভাব নিয়ে আছে গভীর মনোযোগ। সে কিবোর্ডের উপর হাত রাখলো। তার আঙুলগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে কিবোর্ডের উপর দিয়ে চলতে লাগলো। সে কমান্ড প্রম্পটে এমন কিছু কোড টাইপ করেছে যা দেখে আইটি টিমের লোকেরাও অবাক হচ্ছে। আইটি প্রধান অন্য টেকনিশিয়ানদের ফিসফিস করে বললেন, এইসব কি করছে? এসব কোড তো। আবিদ একই সাথে কয়েকটা মনিটর দেখছে, ডেটা বিশ্লেষণ করছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অত্যন্ত কঠিন কোনো কাজ করছে, কিন্তু তার হাত চলছে সাবলীলভাবে। সে মাঝে মাঝে ছোট ছোট কমেন্ট করছে, যা আইটি টিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আবিদ বলল, মনে হচ্ছে এক্সটার্নাল সার্ভার থেকে ম্যালিশিয়াস অ্যাটেম্প্ট হয়েছিল, ফায়ারওয়াল ব্রেক করার চেষ্টা হয়েছে, সম্ভবত একটা ব্যাকডোর এন্ট্রি তৈরি হয়েছে। আইটি টিমের লোকেরা আবিদের কথা শুনে অবাক হয়ে গেল। এসব অত্যন্ত টেকনিক্যাল কথা যা একজন সাধারণ ছাত্রের জানার কথা নয়। আবিদের ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা আসল বুদ্ধিটা বেরিয়ে আসতে শুরু করেছে। আবিদ দ্রুত কয়েকটা কমান্ড দিয়ে সিস্টেমে প্যাচ লাগালো এবং ব্যাকডোরটি বন্ধ করলো। তারপর সে সার্ভার রিস্টার্ট করলো। কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাওয়া স্ক্রিনগুলো আবার জ্বলে উঠল। নেটওয়ার্ক কানেকশন ফিরে এলো। ফলাফল দেখার ওয়েবসাইটটি আবার খুলতে শুরু করলো। বাইরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা প্রথমে চুপ ছিল, তারপর বিস্ময়ে চিৎকার দিয়ে উঠল। ঠিক হয়ে গেছে, ওয়েবসাইট খুলছে।
মাইশা, রিয়া, নীলা এবং অন্যান্যরা অবাক হয়ে আইটি রুমের দিকে তাকালো। তারা বিশ্বাস করতে পারছিল না যে আবিদ এটা করেছে। আইটি প্রধান উচ্ছ্বসিত হয়ে আবিদের হাত ধরলেন। তুমি এটা কিভাবে করলে? তুমি তো কামাল করে দিলে। কে তুমি? আবিদ দ্রুত আবার সেই সহজ সরল চরিত্রে ফিরে এলো। মাথা চুলকে হেসে বলল, জি স্যার, মানে আমি আসলে কম্পিউটার সম্পর্কে একটু জানি। ছোটোবেলায় একবার এক হ্যাকার সম্পর্কে একটা বই পড়েছিলাম। সেখানে এরকম কিছু টেকনিকের কথা লেখা ছিল, তাই মনে ছিল আর চেষ্টা করলাম। তার এই ব্যাখ্যা শুনে সবাই কিছুটা থমকে গেল। হ্যাকার নিয়ে বই পড়ে এত কিছু শিখে ফেলেছে, এটা কি সম্ভব? মাইশা আবিদের দিকে তাকিয়েছিল। তার মুখে সেই পরিচিত অহংকার আর তাচ্ছিল্য নেই, আছে শুধু বিস্ময় আর কনফিউশন। সে ভাবতেই পারল না যে এই খ্যাত ছেলেটার ভেতরে এমন দক্ষতা থাকতে পারে। তার সম্পর্কে মাইশার যে ধারণা ছিল সেটা যেন মুহূর্তে ভেঙে খান হয়ে গেল। রিয়া ফিসফিস করে মাইশাকে বলল, এটা কি হলো রে? ও কিভাবে ঠিক করলো? জানি না, হয়তো এমনি ঠিক হয়ে গেল আর ও ক্রেডিট নিয়ে নিল। মাইশা আর কিছু বলল না, সে শুধু আবিদের দিকে তাকিয়ে রইল। আবিদ তখন অন্য ছাত্রছাত্রীদের ভিড়ে মিশে যাচ্ছে, তার মুখে সেই সহজ হাসি। কিন্তু মাইশার মনে তার সেই মুহূর্তের তীক্ষ্ণ চেহারা আর দ্রুত হাতে কোড টাইপ করার দৃশ্যটা গেঁথে রইল। এদিকে শহরের অন্য প্রান্তে একটা বিলাসবহুল অফিসে বসে থাকা একদল লোক কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তাদের স্ক্রিনে দেখা যাচ্ছিল কলেজে নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধান ভিলেন জামান রাগান্বিত হয়ে টেবিলের উপর ঘুষি মারল। কি হচ্ছে এসব? হ্যাকিং ফেল করলো কেন? কে আছে কলেজে আমাদের সিকিউরিটি বাইপাস করার মতো? তার পাশে বসে থাকা একজন টেকনিক্যাল এক্সপার্ট বলল, স্যার, মনে হচ্ছে কেউ আমাদের মেলওয়ারটা ডিটেক্ট করে ফেলেছে এবং দ্রুত প্যাচ লাগিয়েছে। এটা কোনো সাধারণ ছাত্রের কাজ নয়। তাহলে কি উনি? জামান তীব্র দৃষ্টিতে তাকালো। সম্ভবত ও নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু ওর দক্ষতা লুকাবে কি করে? খুঁজে বের করো। এই আবিদ কে? কলেজে কি করছে? ওর আসল পরিচয়টা কি? জানার ব্যবস্থা করো। আর আমাদের লোকটাকে বলো কলেজে নজরদারি আরো বাড়াতে। কলেজের পাশে একটা পার্কের বেঞ্চে বসে আছে সেই লোক, জাবিদের উপর নজর রাখছে। সেই লোক যে তার ডিভাইস একটা রিপোর্ট দেখছে, কলেজ নেটওয়ার্কের সমস্যার সমাধান এবং আবিদের ভূমিকার কথা সেখানে উল্লেখ আছে। লোকটা তার কানে থাকা ইয়ারপিসে চাপা গলায় কথা বলল। রিপোর্ট পেয়েছি। টার্গেট অসাধারণ টেকনিক্যাল দক্ষতা দেখিয়েছে। আমাদের ধারণা সঠিক। উনি ছদ্মবেশের আড়ালেও নিজের ক্যাপাবিলিটি লুকাতে পারছেন না। ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এলো, গুড। তার উপর নজর রেখো। আমাদের প্ল্যান পরিবর্তন করতে হতে পারে। ভিলেনদের মুভমেন্ট বেড়েছে, মনে হচ্ছে তারাও সন্দেহ করছে। ওদের কেউ কলেজে টার্গেটের উপর নজর রাখছে কিনা সেটা চেক করার চেষ্টা করছি। এক্সিলেন্ট। মনে রেখো, টার্গেটের নিরাপত্তা সবচেয়ে জরুরি, কিন্তু এটাও জরুরি যে সে তার ছদ্মবেশে থাকুক যতক্ষণ না আমরা ওকে সামনে আনতে প্রস্তুত হচ্ছি। আবিদ তখন কলেজ ক্যাম্পাসে দিয়ে হেঁটে যাচ্ছে। তার মুখে সেই সহজ সরল হাসি, কিন্তু তার চোখ দুটো যেন তার চারপাশ স্ক্যান করছে। সে বুঝতে পারছে পরিবেশটা থমথমে হয়ে আছে, তার উপর আসা বিপদ আরও কাছাকাছি চলে এসেছে। কলেজের সমস্যার সমাধান করে সে হয়তো সবার চোখে পড়ে গেছে, বিশেষ করে তাদের চোখে যারা তাকে খুঁজে বেড়াচ্ছে। রাতে আবিদ তার হোস্টেলের রুমে একা বসে আছে। তার কম্পিউটারে কলেজের নেটওয়ার্ক সিস্টেমের একটা ম্যাপ খোলা। সে দেখছে কোথায় কোথায় দুর্বলতা ছিল, কোথায় তার উপর নজরদারি করা হতে পারে। সে বুঝতে পারছে যে তার আজকের কাজটা তাকে আরও বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে। সে তার গোপন ফোনটি বের করলো, আত্মসুরক্ষিত অ্যাপে প্রবেশ করলো। স্ক্রিনে তার বাবার শারীরিক অবস্থার আপডেট, ব্যবসার খবর এবং ভিলেনদের মুভমেন্ট সম্পর্কে তথ্য ভেসে উঠল। সব খবরই খারাপ। তার বাবার অবস্থা স্থিতিশীল নয়, ভিলেনরা ব্যবসার দখল নেওয়ার চেষ্টা করছে, আর এখন তারাও বুঝতে পারছে আবিদ বেঁচে আছে এবং তাদের কাছাকাছি কোথাও আছে। আবিদ একটা মেসেজ টাইপ করলো তার গোপন যোগাযোগ চ্যানেলে। আমার অবস্থান হয়তো এক্সপোজ হয়ে গেছে, ওদের নজর আমার উপর পড়েছে। উত্তর আসতে দেরি হলো না। আমরা জানি, প্রস্তুত থেকো, প্ল্যান বি অ্যাক্টিভেট করা হতে পারে। আবিদ ফোনটা হাতে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার ছদ্মবেশ হয়তো বেশি দিন টিকবে না, কিন্তু এই সময়ের মধ্যেই তাকে তার কাজটা করতে হবে। মাইশার কথা মনে পড়ল তার। আজকের ঘটনার পর মাইশার চোখে যে বিস্ময় দেখেছিল সেটা তার মনে গেঁথে আছে। হয়তো এই অভিজ্ঞতাটা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু তার সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ, নিজের জীবন বাঁচানো এবং তার পরিবারের রক্ষা করা। তার চোখে দৃঢ় সংকল্প এবং চাপা উত্তেজনা। আরও কিছুদিন পর কলেজ গেটের বাইরে ফুটপাতে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। তার সামনে
কিছু ছোটোখাটো জিনিস, বাঁশের তৈরি খেলনা, পাটের শিকা, কাগজের ফুল, জিনিসগুলো খুবই সাধারণ। শহরে এর তেমন চল নেই। রোদ খুব তীব্র, বৃদ্ধার মুখ ক্লান্ত, চোখে মুখে অসহায়ত্ব। সারাদিনে হয়তো তার কিছুই বিক্রি হয়নি। তিনি আশা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছেন। ছাত্রছাত্রীরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কেউ তার জিনিস দেখছে কিন্তু কিনছে না, কেউ কেউ তাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। শহরের ব্যস্ততার মাঝে বৃদ্ধা যেন এক কোণায় পড়ে থাকা অবহেলিত জীবন। আবিদ কলেজ থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিল। তার চোখে পড়ল বৃদ্ধাটিকে। তিনি যে কষ্টে আছেন সেটা আবিদ বুঝতে পারল। তার মনে সেই সহজ সরল আবিদ নয়, বরং সেই সংবেদনশীল আসল আবিদ জেগে উঠল। সে তার পকেট থেকে কিছু টাকা বের করলো, যা তার ছদ্মবেশী চরিত্রের জন্য হয়তো একটু বেশি। আবিদ বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালো, মুখে হাসি ফুটিয়ে বলল, দাদি কেমন আছেন? বৃদ্ধা মলিন মুখে আবিদের দিকে তাকালেন। আরে বাবা, কেমন থাকা? সারাদিন বসে আছি, কিছুই বিক্রি হয়নি। রাতে কি খাবো জানি না। আবিদের মন খারাপ হয়ে গেল। সে বৃদ্ধার সমস্ত জিনিস দেখিয়ে বলল, আপনার এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, সব দিয়ে দিন আমাকে, আমি সব কিনে নেব। বৃদ্ধা অবাক হয়ে আবিদের দিকে তাকালেন। সব কিনে নিবে? বাবা, এত জিনিস তুমি কি করবে? আর এত টাকা আছে তোমার কাছে? আমার লাগবে দাদিমা, এগুলো খুব সুন্দর। আমার টাকার জন্য চিন্তা করবেন না, আপনার জিনিসের যা দাম হয় তার চেয়ে একটু বেশি দেব। আবিদ তার পকেট থেকে বেশ কয়েকটা নোট বের করে বৃদ্ধার হাতে দিল। টাকার পরিমাণ বৃদ্ধার জিনিসের দামের চেয়ে অনেক বেশি ছিল। বৃদ্ধার চোখে পানি এসে গেল। তিনি হাত জোর করে আবিদের জন্য দোয়া করলেন। আল্লাহ তোমার ভালো করুক বাবা, এই কষ্টের দিনে তুমি আমাকে বাঁচালে। আবিদ দ্রুত সব জিনিস তার সাধারণ ব্যাগটিতে ভরল। দোয়া করবেন দাদি, আমি চলি তাহলে। আবিদ দ্রুত সেখান থেকে সরে গেল, যাতে কেউ তাকে দেখতে না পায় বা তারই কাজ নিয়ে প্রশ্ন না তোলে। সে ভিড়ের মাঝে মিশে গেল, তার মুখে সন্তুষ্টির হাসি। মাইশা সেদিন একটু আগেই কলেজ থেকে বেরিয়ে হয়েছিল। তার ড্রাইভার গাড়ি পার্ক করছিল। মাইশা কলেজের গেটের বাইরে এসে ফুটপাত ধরে হাঁটছিল। সে তার ফোন দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল আবিদের উপর। আবিদ তখন বৃদ্ধা মহিলাটার কাছ থেকে জিনিস কিনছে এবং টাকা দিচ্ছে। মাইশা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। সে দেখল আবিদের মুখে কোনো অহংকার বা লোক দেখানোর ভাব নেই। সে খুব স্বাভাবিকভাবে যত্ন করে বৃদ্ধার সাথে কথা বলছে এবং তাকে সাহায্য করছে। আবিদের এই রূপটা তার কাছে সম্পূর্ণ অচেনা। মাইশা দেখতে পেল আবিদ দ্রুত টাকা দিয়ে জিনিসগুলো ব্যাগে ভরে সেখান থেকে সরে যাচ্ছে, যেন সে চায় না কেউ এটা দেখুক। তার এই নিঃস্বার্থ কাজটা মাইশাকে গভীরভাবে স্পর্শ করলো। তার মনে পড়ল কিভাবে সে আবিদকে অবহেলা করেছে, অপমান করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অথচ এই ছেলেটি এত মানবিক, এত সহজভাবে একজন অভাবী মানুষকে সাহায্য করছে, কোনো প্রতিদান না আছে। মাইশার মনে তার নিজের আচরণের জন্য তীব্র অপরাধ বোধ জেগে উঠল। আবিদ সম্পর্কে তার যে ধারণা ছিল সেটা যেন মুহূর্তে ভেঙে গেল। কিছুক্ষণ পর রিয়া এবং নীলা এসে মাইশার পাশে দাঁড়ালো। তারা দেখলো মাইশা চুপচাপ কি যেন ভাবছে। রিয়া বলল, কি রে মাইশা, এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, গাড়ি এসে গেছে। মাইশা তাদের দিকে ফিরল, তার মুখে বিষণ্ণতা। দেখলি? নীলা জিজ্ঞেস করলো, কি দেখবো, কি হয়েছে? মাইশা আবিদের চলে যাওয়ার দিকে ইশারা করে বলল, আবিদ ওই একটা বৃদ্ধ মহিলাকে সাহায্য করলো, তার সব জিনিস কিনে নিল অনেক বেশি টাকা দিয়ে। ও আচ্ছা, হয়তো লোক দেখানোর জন্যই করেছে। আজকাল অনেকেই এসব করে। নীলা বলল, হ্যাঁ রে, ছবি টবি তুলেছে কিনা দেখলি না তো? সোশ্যাল মিডিয়াতে দেবে হয়তো। মাইশা তাদের কথায় বিরক্ত হলো। না, তোরা দেখিসনি? ও খুব স্বাভাবিকভাবে কাজটা করলো। কেউ দেখেছে কি না সেদিকে খেয়ালই ছিল না। আর টাকা দেওয়ার পর যেভাবে দ্রুত সরে গেল, মনে হলো যেন ও চায় না কেউ ওকে চিনুক। কিন্তু ও তো ওই রকমই খ্যাত অপদার্থ। কিন্তু যে লোকটা এত ভালো কাজ করতে পারে সে কি সত্যি অপদার্থ হয়? আমরা কি ওকে ভুল বুঝছি? তুই ওর সামান্য একটা ভালো কাজ দেখে গলে যাচ্ছিস নাকি? ও তো আসলে ওই রকমই, হয়তো কোনো মতলব আছে। মাইশা চুপ করে গেল। সে জানে রিয়া আর নীলার কথায় যুক্তি নেই, কিন্তু তার ভেতরের অনুভূতিটা তাকে বলছে আবিদ অন্যরকম। তার মনে পড়লো আবিদের আনএক্সপেক্টেড দক্ষতা, কম্পিউটারের সমস্যা সমাধানের ঘটনাটা, তার শান্ত চোখের দৃষ্টি, আর আজ তার এই মানবিক রূপ। এই জিনিসগুলো তার এতদিনকার ধারণার সাথে মিলছে না। মাইশার মনে তার নিজের অহংকার, আবিদের প্রতি তার করা সব খারাপ আচরণ মনে পড়তে লাগলো। তার নিজের উপরে ঘৃণা হতে শুরু করলো। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কিভাবে এত ক্রুল হতে পারলাম? এদিকে কলেজের কাছাকাছি একটা জনবহুল রাস্তায় আবিদ হেঁটে যাচ্ছিল, তার ব্যাগ হাতে। তার মুখে সেই মুহূর্তে সন্তুষ্টি লেগে আছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে।
তার সহজাত প্রবৃত্তি তাকে সতর্ক করে দিল। সে স্বাভাবিক গতিতে হাঁটতে লাগলো, কিন্তু চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠল। একটা দোকানের আয়নায় সে খেয়াল করলো একজন লোক তার পেছনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হেঁটে আসছে। লোকটার চেহারা অচেনা। আবিদ একটা সরু গলির মুখে এসে দাঁড়ালো। তার সামনে দুজন লোক আড্ডা দিচ্ছে। তাদের ভাবগতিক অস্বাভাবিক। আবিদ বুঝতে পারলো এরা তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে শান্ত রইল। তার ছদ্মবেশী চরিত্রের অসহায়ত্ব তার মুখে ফুটে উঠল না, বরং তার চোখে মুখে ফুটে উঠল তীক্ষ্ণ বুদ্ধি। আবিদ দ্রুত তার হাতে থাকা ব্যাগটা শক্ত করে ধরল। গলিটিতে প্রবেশ না করে সে হঠাৎ করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। পেছনে থাকা লোকটা এবং গলির মুখে দাঁড়িয়ে থাকা দুজন লোক আবিদের এই আনএক্সপেক্টেড মুভমেন্ট দেখে কিছুটা হকচকিয়ে গেল। পেছনের লোকটা দ্রুত গতিতে আবিদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আবিদ বুঝলো পালাতে গেলে ধরা পড়ে যাবে। সে তার কৌশল পরিবর্তন করলো। সামান্য এগিয়ে গিয়ে আবিদ হঠাৎ রাস্তার পাশে থাকা একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। অনেক লোক সেখানে চা খাচ্ছে। আবিদ ভিড়ের মাঝে মিশে গেল। সে চায়ের দোকানের মালিককে কিছু জিজ্ঞেস করার ভান ধরল। পেছনের লোকটা এবং গলির মুখে থাকা দুজন লোক আবিদের দিকে এগিয়ে আসতে পারল না ভিড়ের কারণে। তারা বুঝতে পারল প্রকাশ্যে কিছু করা সম্ভব নয়। তারা আবিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আবিদ বুঝতে পারল তারা তাকে নজরে রাখছে। সে চায়ের দোকানের মালিকের সাথে কথা বলতে বলতে কৌশলে তার গোপন ফোনটি বের করলো। দ্রুত একটা অ্যাপ খুলে একটা বার্তার আদান প্রদান করলো। টার্গেট অনুসরণ হচ্ছে, দুজন সন্দেহজনক ব্যক্তি কাছাকাছিতে। সিচুয়েশন কন্টেন্ট ফর নাও, লোকাল অথরিটি অ্যালার্ট করছি। আন্ডারস্টুড, সেলফ এক্সট্রাকশন, রিকমেন্ড এএসএপি, অ্যাভয়েড কনফ্রন্টেশন। আবিদ চায়ের দোকানের সামনে থেকে ধীরে ধীরে সরে গেল। সে জানে বিপদ কেটে যায়নি, শুধু সাময়িকভাবে থমকে আছে। এই লোকগুলো কারা সেটা সে বুঝতে পারল। এটা তার বাবা আর শত্রুদের লোক। তারা তাকে ট্র্যাক করা শুরু করেছে। আবিদ একটা ট্যাক্সি ডেকে দ্রুত সেখান থেকে চলে গেল। ট্যাক্সিতে বসে সে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মুখ ভাবলে সে বাইরে থেকে দেখে মনে হবে সে একজন সাধারণ ছাত্র যে কলেজ থেকে বাড়ি ফিরছে, কিন্তু তার ভেতরে বইছে টেনশন এবং বিশ্লেষণ। আজকের এই ছোট বিপদটা বুঝিয়ে দিল যে তার উপর নজরদারি আরও বেড়েছে এবং তারা তাকে ধরতে মরিয়া। রাতে আবিদ তার হোস্টেলের রুমে ফিরে এলো। সারাদিনের ঘটনাগুলো তার মনে ঘুরছে। একদিকে বৃদ্ধা মহিলাটিকে সাহায্য করার মানসিক শান্তি, অন্যদিকে সে গুপ্তচরদের উপস্থিতি এবং বিপদের আশঙ্কা। সে তার গোপন ফোনটি বের করলো, সিকিউরিটি অ্যাপ চেক করলো, নতুন কি তথ্য এসেছে দেখলো। ভিলেনদের মুভমেন্ট এবং তার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপডেট পেল। তার বাবার অবস্থার খবরও নিল। অবস্থা এখনও স্থিতিশীল নয়, সময় দ্রুত ফুরিয়ে আসছে। আবিদকে তার কাজটা তাড়াতাড়ি সারতে হবে। তার মনে পড়ল মায়েশার কথা। মায়েশার চোখে আজ যে পরিবর্তন দেখেছিল সেটা তাকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে। হয়তো মায়েশা একদিন তাকে বুঝতে পারবে, কিন্তু তার আসল পরিচয় জানার পর মায়েশার প্রতিক্রিয়া কী হবে সেটা সে জানে না। সে জানে মায়েশা অহংকারী, কিন্তু আজকের ঘটনার পর মায়েশার মধ্যে মানবিকতার একটা ঝলক সে দেখেছে। আবিদ বিছানায় শুয়ে পড়ল। দিনের বেলার দুটো ভিন্ন অভিজ্ঞতা, চরম সহানুভূতি এবং চরম বিপদ, দুটোই তার জীবনের অংশ হয়ে উঠেছে। সে তার ছদ্মবেশের আড়ালে একা এই লড়াই লড়ে যাচ্ছে। তার চোখে ক্লান্তি, কিন্তু পরাজয় নেই। ভিলেনরা কাছাকাছি চলে এসেছে, কিন্তু আবিদও প্রস্তুত। মায়েশার মনে তার সম্পর্কে নতুন ধারণা তৈরি হচ্ছে, যা হয়তো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবে। আবিদের এই দুটো জীবন, সাধারণ ছাত্র এবং গোপন কোটিপতি, এখন আরও বেশি করে একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। পরের দিন কলেজ ক্যাম্পাসের একটা শান্ত বিকেল। ক্লাস শেষ হয়েছে। আবিদ একটা নিরিবিলি জায়গায় একটা বড় গাছের নিচে একা বসে আছে। হাতে খোলা বই, কিন্তু দৃষ্টি তাতে নিবদ্ধ নয়। তার মুখে চিন্তার ছায়া। গত কয়েকদিনের ঘটনাগুলো, বিশেষ করে গোপন জগতের চাপ আর হুমকির মুখে পড়ার বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে। মাসে একা একা হাঁটছিল সেদিন, বন্ধুদের সাথে ছিল না। তার মনে ঘুরপাক খাচ্ছিল আবিদের ছবি। কম্পিউটার ঠিক করার সময় তার সেই তীক্ষ্ণ চেহারা, বৃদ্ধা মহিলাকে তার নিঃস্বার্থ সাহায্য আর তার নিজের করা একের পর এক অপমান। অপরাধবোধের তীব্র যন্ত্রণা তাকে অস্থির করে তুলছিল। সে কিছুতেই মেলাতে পারছিল না তার দেখা আবিদ আর তার তৈরি করা খ্যাত আবিদকে। তার ভেতরের দ্বন্দ্ব তাকে আবিদের কাছে যেতে বাধ্য করলো। মায়েশা আবিদকে একা বসে থাকতে দেখলো। কয়েক মুহূর্ত সে ইতস্তত করলো। তার পা চলছিল না যেন। এত অপমানের পর আবিদ কি তার সাথে কথা বলতে চাইবে? তাকে দেখলে কি এড়িয়ে যাবে না? কিন্তু ভেতরের অনুশোচনা আর এক নতুন উপলব্ধির জোর তাকে আবিদের দিকে ঠেলে নিয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আবিদ মায়েশার উপস্থিতি টের পেয়ে বই বন্ধ করলো। সে উঠে দাঁড়ালো। তার চোখে প্রশ্ন। মায়েশার মুখে সে পরিচিত অহংকার নিয়ে বদলে এসেছে কিছুটা লজ্জা আর ইতস্তত ভাব। সে কি বলবে বুঝতে পারছে না। মায়েশা আবিদের সামনে এসে দাঁড়ালো, দৃষ্টি মাটির দিকে। ধীরে ধীরে বলল, এই যে তুমি, আবিদ। জি। মায়েশা দীর্ঘশ্বাস ফেলে বলল,
তোমাকে কিছু কথা বলার ছিল। মানে আমি জানি না কিভাবে বলবো, এটা খুব কঠিন। আবিদ মাইশার মুখের দিকে তাকালো। তার পরিবর্তনটা সে বুঝতে পারছে। তার ভেতরের আসল আমিটা খুশি হচ্ছে মাইশার এই উদ্যোগ দেখে। সে নীরবে মাইশাকে কথা বলার সুযোগ দিল। মাইশা ধীরে ধীরে মুখ তুলে আবিদের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে অনুতাপ স্পষ্ট। দেখো, কলেজে আসার পর থেকে মানে আমরা তোমার সাথে যেভাবে বিহেভ করেছি, যেভাবে কথা বলেছি, যেভাবে তোমাকে ট্রিট করেছি, আমি জানি সেটা ঠিক ছিল না, একদমই ঠিক ছিল না। সে আরেকটু এগিয়ে গেল। বিশেষ করে আমি খুব অহংকারী ছিলাম, খুব বাজে ছিলাম তোমার সাথে। আমি কেন এমন ছিলাম জানি না। হয়তো আমার আপব্রিঙ্গিংটাই এমন, হয়তো আমার চারপাশের মানুষগুলো এমন, কিন্তু তার মানে এই নয় যে আমি যা করেছি সেটা কারেক্ট। সব সময় তোমাকে ছোট করার চেষ্টা করেছি। মাইশার কণ্ঠস্বর কেঁপে উঠল। তোমার পোশাক নিয়ে, তোমার কথা বলা নিয়ে, তুমি কোথা থেকে এসেছো সেটা নিয়ে, লোকনৃত্য নিয়ে, ফিল্ড ট্রিপে, পার্টির দিন, সব জায়গায় আমি শুধু তোমাকে অপমান করার সুযোগ খুঁজেছি, আর পেয়েওছি। তার চোখ দিয়ে প্রায় পানি চলে আসার মতো অবস্থা। আমি জানি তুমি সেই দিন, ওই কম্পিউটার ঠিক করার দিন যখন কেউ পারছিল না, তুমি কত সহজে সমস্যাটা সমাধান করে দিলে। আর ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার দিন যেভাবে তুমি নিঃস্বার্থভাবে সাহায্য করলে, আমি বিশ্বাস করতে পারিনি। আমার ভিতরে সব ধারণা ভেঙে গিয়েছিল। মাইশা আবিদের দিকে তাকিয়ে বলল, তুমি আসলে কতটা ভালো, কতটা ক্যাবেল। আমি ভুল ছিলাম, আমার পুরো ধারণাটাই ভুল ছিল। আর আমি এতই অন্ধ আর অহংকারী ছিলাম যে তোমার ভিতরের ভালো মানুষটাকে দেখতে পারিনি। মানুষের ভুল হতেই পারে, আর বাইরের রূপ থেকে অনেক সময় আসল মানুষটাকে চেনা যায় না। না, এটা শুধু ভুল ছিল না, এটা খুব অন্যায় ছিল। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়েছি। আমি জানি না আমি কিভাবে এতটা কঠিন হতে পারলাম। আমি নিজেকে চিনতে পারছি না। সে আবিদের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কেন এমন? এত কিছুর পরও তোমার মুখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই আমার বিরুদ্ধে? তুমি কিভাবে পারো? আবিদ মৃদু হাসল। এই হাসিটা ছিল আন্তরিক এবং গভীর। রাগ করে কি হবে? আর তুমি তো এখন বুঝতে পারছো, এটা আমার জন্য অনেক। মাইশার মনে হলো আবিদ যেন এক বিশাল হৃদয়ের মানুষ। সে কতটা কষ্ট পেয়েছে তার কথায়, অথচ তার মুখে কোনো অভিযোগ নেই। এই সরলতা আর বিশালতা মাইশাকে মুগ্ধ করল। তার মনে হলো আবিদের ভেতরের জগৎটা তার বাইরের চেহারার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তার নিজের জগৎটা আবিদের কাছে কতটা তুচ্ছ আর ফাঁপা সেটা সে বুঝতে পারল। মাইশা একটু ইস্তত করে বলল, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, হয়তো সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করতে চাই তোমার প্রতি আমার আচরণের জন্য। আমরা কি বন্ধু হতে পারি? আবিদের চোখে মুখে আনন্দ ফুটে উঠল। তার ভেতরের সত্তাটা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। অবশ্যই। মাইশা হেসে ফেলল। এই হাসিটা ছিল সত্যিকারের, ভেতরের আনন্দ থেকে আসা হাসি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি হয়তো জানো না তোমার এই হ্যাঁ বলাটা আমার জন্য কতটা জরুরি ছিল। আমার জন্য জরুরি ছিল। মাইশা কিছুক্ষণ চুপ করে আবিদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? বেশি দূরে নয়, এই রাজ্যেরই একটি ছোট গ্রাম। মাইশা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, গ্রামের জীবন কেমন? শহরের চেয়ে কি খুব আলাদা? আলাদা তো বটে, তবে নিজস্ব ভালো লাগা আছে। তাদের মধ্যকার সম্পর্কের বরফ পুরোপুরি গলে গেল। এটা ছিল তাদের প্রথম জেনুইন কনভারসেশন, যেখানে মাইশার অহংকার আর আবিদের ছদ্মবেশে আড়ালে মানুষ হিসেবে তারা কাছাকাছি এলো। তারা কলেজের সাধারণ বিষয় নিয়ে কথা বলতে লাগলো। ক্লাস, প্রফেসর, বই, তাদের কথা সহজ, কিন্তু তার মধ্যেই ছিল একে অপরের প্রতি নতুন করে জানার আগ্রহ। মাইশা দেখলো আবিদের রসবোধ আছে, সে অনেক কিছু সম্পর্কে জানে এবং তার চিন্তাভাবনা খুবই ম্যাচিউর। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে লাগলো। মাইশা আর তার বন্ধুরা, যারা মাইশার পরিবর্তনে কিছুটা অবাক হলেও কিছু বলতে পারছিল না। যখন আবিদকে নিয়ে আড়ালে কথা বলতো, তখন মাইশা প্রতিবাদ করত। সে আবিদের পাশে দাঁড়াতে শুরু করলো। আবিদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। এতদিন সে শুধু অবহেলা আর অপমানই পেয়েছে, কিন্তু এখন মাইশার বন্ধুত্ব তাকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিল। সে চাইছিল মাইশাকে তার আসল পরিচয়টা বলতে, তার ভেতরের কষ্টটা শেয়ার করতে। হয়তো মাইশা তাকে বুঝতে পারবে, কিন্তু ছদ্মবেশ তাকে আটকে রেখেছে। তার মনে ভিলেনদের কথা মনে পড়ল। তার পরিচয় প্রকাশ হওয়া মানে মাইশারও বিপদে পড়া। সে এই ঝুঁকি নিতে পারবে না। এদিকে আবিদের গোপন জীবনের চাপ ক্রমশ বাড়ছিল। ভিলেনরা তার কাছাকাছি চলে এসেছিল। তার বাবার অবস্থা আরও খারাপ হচ্ছিল। প্রতিনিয়ত তাকে নজরদারি এবং বিপদ এড়িয়ে চলতে হচ্ছিল। তার উপরে 24 আওয়ার্স নজর রাখা হচ্ছিল।
একদিন রাতে আবিদ তার হোস্টেলের রুমে একা বসেছিল। বাইরের দুনিয়া শান্ত, কিন্তু আবিদের ভেতরে চলছিল চরম মানসিক যন্ত্রণা। সারাদিনের ক্লান্তি এবং চাপা টেনশন তাকে গ্রাস করেছিল। মাইশার সাথে তার নতুন সম্পর্ক তাকে কিছুটা আনন্দ দিচ্ছিল ঠিকই, কিন্তু তার গোপন জীবনের বাস্তবতা সে আনন্দকে ম্লান করে দিচ্ছিল। ভিলেনদের তরফ থেকে একটা সরাসরি হুমকি এসেছে তার গোপন যোগাযোগ চ্যানেলে। তারা জানে আবিদ বেঁচে আছে এবং শীঘ্রই তাকে খুঁজে বের করবে। আবিদের হাত কাঁপতে লাগলো। সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাকে জলদি কিছু করতে হবে। কিন্তু কি করবে সে? তার ছদ্মবেশ তাকে অনেক সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু একই সাথে তাকে একা করে দিয়েছে। সে তার আসল ক্ষমতা ব্যবহার করতে পারছে না সবার সামনে। এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মনে পড়ল মাইশার কথা। যদি সে মাইশাকে সব কিছু বলতে পারত, যদি তার এই কঠিন সময় মাইশা পাশে থাকতো, যদি তার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে পারত। কিন্তু সেটা সম্ভব নয়। তার পরিচয় জানার পর মাইশার প্রতিক্রিয়া কী হবে সেটা সে জানে না। হয়তো মাইশা তাকে বিশ্বাসই করবে না, হয়তো ভয় পেয়ে দূরে চলে যাবে। আবিদ ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার চোখে পানি এসে গেল। সে একা একা ফিসফিস করে কথা বলতে লাগলো, যেন তার ভেতরের আত্মাটা কথা বলছে। আর কতদিন এভাবে থাকতে হবে? এই মিথ্যা জীবন আর কতদিন? প্রতিদিন এই অভিনয়, সবার সামনে অন্য একজন হয়ে থাকা, আর ভেতরে ভেতরে এই ছাপ সহ্য করা। সে নিজের পোশাকের দিকে তাকালো। এই পোশাক, এই চেহারা, এই সহজ সরল ভাব, এটা তো আমি নই। আমার ভেতরের আসল আমিটা কোথায় হারিয়ে গেল? আমি কে? আমি কি আবিদ, নাকি শুধু একটা ছদ্মবেশ? তার বাবার কথা মনে পড়ল, তার পরিবারের কথা। তাদের বাঁচানোর দায়িত্ব তার উপর। কিন্তু এই একা লড়াইয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে হেরে যাচ্ছে। মাইশা, তুমি যদি জানতে, যদি বুঝতে পারতে আমি কে, কিসের মধ্যে আছি, তুমি হয়তো আমাকে তখন এইভাবে অপমান করতে না। আর আজ যখন তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো, বন্ধু হতে চেয়েছো, তখন আমি তোমাকে সত্যিটা বলতে পারছি না। আমার ভেতরের কষ্টটা শেয়ার করতে পারছি না। তার মনে হলো এই ছদ্মবেশ একটা সোনার খাঁচা। বাইরে থেকে হয়তো সুরক্ষিত মনে হয়, কিন্তু ভেতরে সে বন্দী। তাকে বাইরের বিপদ থেকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তাকে তার নিজের সত্তা থেকে, তার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। সে মন খুলে হাসতে পারছে না, ভালোবাসতে পারছে না মন খুলে, কষ্ট হলেও চিৎকার করে কাঁদতে পারছে না। আমি একজন ওয়ার্ল্ডের নাম্বার 1 কোটিপতি, কিন্তু আমার কোনো বন্ধু নেই যাকে আমি সত্যিটা বলতে পারি। আমার কোনো স্বাভাবিক জীবন নেই। আমি শুধু একজন পালাতক। আমার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমি একা। তার ভেতরের কষ্টটা বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। সে ফুপিয়ে কেঁদে উঠল। এই কান্না ছিল তার সব চাপা কষ্ট, অপমান, ভয়, দায়িত্ববোধের ছাপ এবং একাকিত্বের তীব্র বহিঃপ্রকাশ। একজন ওয়ার্ল্ডের নাম্বার 1 কোটিপতি, যে কিনা ছদ্মবেশ একজন খ্যাত ছিলে, সে আজ একা একা তার হোস্টেলের সাধারণ রুমে বসে কাঁদছে। তার ভেতরের যন্ত্রণাটা ছিল অসহ্য। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল, চোখ মুছে নিল। তার মনে পড়ল তার বাবার মুখ, তার দেওয়া দায়িত্ব। কান্না তাকে দুর্বল করলে চলবে না, তাকে লড়তে হবে। সে আবার তার গোপন ফোনটি বের করলো, হাতে নিল। রিলিন্দার প্ল্যান সম্পর্কে আরও কিছু নতুন তথ্য পেল। পরিস্থিতি সত্যিই জটিল থেকে জটিলতর হচ্ছে। তার হাতে বেশি সময় নেই, কিন্তু তার ভেতরের দৃঢ়তা ফিরে এসেছে। কারণ কান্না তার ভেতরের সব জঞ্জাল ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন সে আবার প্রস্তুত। মাইশার সাথে তার নতুন সম্পর্ক তাকে একটু আশা জাগিয়েছে ঠিকই, কিন্তু তার আসল জীবনের অন্ধকার তাকে গ্রাস করতে আসছে। সে প্রস্তুতি লড়াইয়ের জন্য। একা হলেও তাকে লড়তে হবে। তার চোখ দুটোতে আগামী দিনের কঠিন সংগ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠল। তার ভেতরের কষ্টটা তার সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আবির জানালার বাইরে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। শহরের আলো জ্বলছে নিচে। সে একা, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প এবং একই সাথে আগামী দিনের বিপদের আশঙ্কা তৈরি হয়। সে জানে এই শান্তি বেশি দিন থাকবে না। রাত গভীর। তার গোপন ফোনটি হাতে। স্ক্রিনে কয়েকটা ম্যাপ এবং ডেটা দ্রুত বদলে যাচ্ছে। তার মুখ গম্ভীর, চোখ দুটো তীক্ষ্ণ। সে বুঝতে পারছে জাল গুটিয়ে আসছে। তার সুরক্ষিত যোগাযোগ চ্যানেলে একটা মেসেজ এলো। ওরা মুভ করেছে। ফাইনাল অ্যাটেম্প্ট আজ রাতে। তোমার হোস্টেল লোকেশন টার্গেট। আবিদের হৃদস্পন্দন কি বেড়ে গেল। সে জানতো এমনটা হতে পারে, কিন্তু এত দ্রুত হবে ভাবেনি। সে তার ব্যাকআপ প্ল্যানগুলো মাথায় সাজিয়ে নিল। পালানোর রাস্তা, আত্মরক্ষার কৌশল, সবকিছু দ্রুত বিশ্লেষণ করছে। আরেকটা মেসেজ। ওরা তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে জানে। এক্সপেক্ট হেভি রেসিস্ট্যান্স, বি এক্সট্রিমলি কেয়ারফুল। সাপোর্ট ইজ মিনিটস অ্যাওয়ে বাট ইউ মেড বি অন ইউর ওন এনিটেলি। আবিদ মেসেজগুলো দেখলো। তার কপাল বেয়ে ঘাম ছড়ছে। তার কাছে বেশি সময় নেই। সে দ্রুত তার সাধারণ পোশাকের নিচে একটা হালকা কিন্তু শক্ত বুলেট প্রুফ ভেস্ট পরে নিল। তার ব্যাগ থেকে কিছু অত্যাধুনিক গ্যাজেট বের করে লুকিয়ে রাখলো। একটা ছোট ইলেকট্রনিক জ্যামার, একটা শক্তিশালী কিন্তু ছোট্ট
টিজার এবং একটা ধারালো কিন্তু সহজে লুকানো ছুরি। তার ছদ্মবেশের আড়ালে সে এখন একজন প্রস্তুত সৈনিক। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। আবিদ চমকে উঠল। এত রাতে? হোস্টেলের নিয়ম অনুযায়ী এত জোরে টোকা পড়ার কথা নয়। আবিদ দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল। মুখে সেই সহজ সরল ভাব ফুটিয়ে তুলল। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু আবার জোরে টোকা পড়ল। আবিদ বুঝল সময় নেই, সে দরজা খুলল না, জানালার দিকে ছুটে গেল। হোস্টেলের জানালা দিয়ে বাইরে পালানো কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে। হঠাৎ দরজা ভেঙে গেল। 3 জন লোক রুমে প্রবেশ করলো। তাদের পরনে কালো পোশাক, মুখে মুখোশ, তাদের হাতে পিস্তল। একজন নির্দেশ দিল, ওর আসল চেহারা কি আমরা জানি না, কিন্তু ও একা। কাজ সেরে দ্রুত বের হতে হবে। আবিদকে দেখে তারা কিছুটা অবাক হলো। এত সাধারণ চেহারার একজন ছেলে, এই সেই লোক যার জন্য তাদের এত ঝামেলা পোহাতে হচ্ছে। আবিদকে দেখে একজন বলল, একে খুঁজছিলে? দেখে তো মনে হচ্ছে গ্রামের সহজ সরল ছেলে। এ আমাদের কি করবে? অন্যজন বলল, চেহারায় কি আসে যায়, ভেতরের মালটা আসল। ধর ওকে। আবিদকে ধরার জন্য তারা এগিয়ে এলো। আবিদ টেবিল উল্টে দিয়ে একটা আড়াল তৈরি করলো। তার মুখে এখন আর ভয় নেই, আছে তীব্র সংকল্প। তোমরা কারা? কি চাও? আবিদ চিৎকার করে জিজ্ঞেস করলো। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু সেটা ভয়ের জন্য নয়, কৌশলের অংশ হিসেবে। একজন হেসে বলল, কি চাই? তোমার বাবাকে যা দিয়েছিস তার হিসাব চাই। আমাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। আবিদ বুঝলো এরা তার বাবার ব্যবসার শত্রু। তারাই তাকে খুঁজে বের করেছে। আক্রমণ শুরু হলো। লোকগুলো প্রশিক্ষিত, কিন্তু আবিদও প্রস্তুত ছিল। সে টেবিলের আড়াল থেকে বেরিয়ে এসে দ্রুত সরে গেল। একজন লোক তাকে ধরার চেষ্টা করতে আবিদ তার হাতে থাকা ছোট্ট টেজারটি ব্যবহার করলো। লোকটা চিৎকার করে লুটিয়ে পড়ল। অন্য 2জন হকচকিয়ে গেল। এই খ্যাত ছেলেটা টেজার ব্যবহার করছে। ওকে আন্ডারস্টিমেট করিস না। একজন চিৎকার করে বলল। আবিদ ইলেকট্রনিক জ্যামারটি অন করলো। হোস্টেলের ভেতরের মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাই জ্যাম হয়ে গেল। তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। একজন লোক আবিদের দিকে গুলি করলো। আবিদ দ্রুত মেঝেতে শুয়ে পড়ল। গুলি টেবিলের গায়ে লাগলো। আবিদ সুযোগ বুঝে লাফিয়ে উঠে জানালার দিকে ছুটল। লোকগুলো আবিদের পিছু ধাওয়া করলো। আবিদ জানালা ভেঙে বাইরে ঝাঁপ দিল। হোস্টেল দোতলা ছিল। মাটিতে পড়ে আবিদ ব্যথা পেলেও দ্রুত উঠে দাঁড়ালো। তার শরীরের বর্মটি তাকে রক্ষা করেছে। সে কলেজের অন্ধকার ক্যাম্পাসের দিকে ছুটতে শুরু করলো। লোকগুলোর উপর থেকে চিৎকার করছে। একজন বলল, পালিয়ে যাচ্ছে ও, ধর ওকে। তারা দ্রুত নিচে নেমে আবিদের পিছু নিল। ক্যাম্পাসে রাতের নীরবতা ভেঙে গেল দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচিতে। আবিদ ক্যাম্পাসের ভেতর দিয়ে ছুটছে। তার গতি সাধারণ লোকের চেয়ে অনেক বেশি। সে শুধু দৌড়াচ্ছে না, তার মস্তিষ্ক দ্রুত কাজ করছে। কোথায় লুকানো যায়, কোথায় গেলে সাহায্য পাওয়া যেতে পারে। কিন্তু সে সাহায্য চাইতে পারে না, কারণ তাহলেই তার পরিচয় ফাঁস হয়ে যাবে। লোকগুলো তার খুব কাছে চলে এসেছে। আবিদ একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। লোকগুলো পাশ দিয়ে চলে গেল, তাকে দেখতে পেল না। এদিকে মায়েশা সেদিন রাতে কলেজের কাছাকাছি একটা ক্যাফেতে ছিল তার কয়েকজন বন্ধুর সাথে। তাদের আড্ডা শেষ হয়েছে। মায়েশা গাড়ি তুলছিল। তার গাড়ি যখন ক্যাম্পাসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখলো ক্যাম্পাসের ভেতরে কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটি হচ্ছে। দৌড়াদৌড়ি, চাপা চিৎকার। আর রাতের শান্ত ক্যাম্পাসে এমনটা হওয়ার কথা নয়। মায়েশা ড্রাইভারকে বলল, গাড়ি থামাও তো, ওখানে কি হচ্ছে? ড্রাইভার গাড়ি থামালো। মায়েশা জানালার কাঁচ নামিয়ে দিল। সে দেখলো কয়েকজন লোক কাকে যেন তাড়া করছে। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু যাকে তাড়া করেছে তার পোশাক আবিদের মতো মনে হলো। মায়েশার বুক ধুকপুক করে উঠল। আবিদ বিপদে পড়েছে নাকি? তার মনে পড়ল আবিদের অপ্রত্যাশিত দক্ষতা, তার মানবিক দিক। তার প্রতি মায়েশার যে নতুন অনুভূতি তৈরি হয়েছে, সেটা তাকে অস্থির করে তুলল। সে দেরি করল না। মায়েশা চিৎকার করে বলল, ড্রাইভার আঙ্কেল, গাড়িটা কলেজের গেটের সামনে নিন। তার বন্ধুরা জিজ্ঞেস করলো, কি করছিস মাইশা? কে কাকে তারা করছে কে জানি, বিপদ হতে পারে। আমার মনে হচ্ছে আবিদ বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। মায়েশার গাড়ি কলেজের গেটের সামনে এলো। লোকগুলো তখন আবিদকে ক্যাম্পাসের ভেতরের একটা পুরনো ভবনের দিকে তাড়া করছে। আবিদ পুরো ভবনটিতে প্রবেশ করলো। এটা পরিত্যক্ত মতো, ভেতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। লোকগুলো তার পিছু পিছু প্রবেশ করলো। পালিয়ে যাচ্ছে, ধর ওকে। কোথায় পালাবি? এবার আর বাঁচাতে পারবে না কেউ। আবিদ ভবনের ভেতরে অন্ধকারে দৌড়াচ্ছে। সে জায়গাটা চেনে না, কিন্তু বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছে। সে বুঝতে পারলো তার পালানোর সব পথ বন্ধ হয়ে আসছে। পেছন থেকে একজন লোক আবিদের শার্ট চেপে ধরলো। আবিদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ধস্তাধস্তি শুরু হলো অন্ধকারে। বাইরে মায়েশা গাড়ি থেকে নেমে গেছে। সে বুঝতে পেরেছে ভেতরে কিছু একটা হচ্ছে। সে গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, আবিদ, আবিদ, তুমি ভিতরে আছো? তার বন্ধুরা তাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছে। চল মাইশা, এটা আমাদের ব্যাপার নয়, পুলিশকে ফোন করি, চল।
মাইশা শুনল না, তার সমস্ত মনোযোগ আবিদের দিকে। সে আবিদের জন্য চিন্তিত। ভেতরে ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটা আবিদের শার্ট ছিঁড়ে ফেলল। আবিদের সাধারণ শার্টের নিচে থাকা বুলেট প্রুফ ভেস্টের অংশবিশেষ দেখা গেল। অন্ধকারেও মাইশা বাইরে থেকে হালকা আলোতে আবিদের পোশাকের নিচে কিছু একটা চকচকে করতে দেখতে পেল। এটা তার সাধারণ পোশাকের সাথে একদমই বেমানান। লোকটা আবিদকে জাপটে ধরেছে। আরেকজন এগিয়ে এসে আবিদের মুখে হাত চাপা দেওয়ার চেষ্টা করলো। আবিদ প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ধস্তাধস্তির সময় আবিদের প্যান্টের পকেট থেকে কিছু একটা ছিটকে বেরিয়ে গেল। অন্ধকার মেঝেতে সেটা পড়ে গেল। সেটা ছিল আবিদের গোপন ফোনটি। ফোনটা ফ্লিপ হয়ে খুলে গেল। স্ক্রিনের আলো জ্বলে উঠল ক্ষণিকের জন্য। স্ক্রিনে ভেসে উঠল আবিদের বাবার ছবি এবং কিছু জটিল ডেটা। মাইশা কলেজের গেটের বাইরে দাঁড়িয়েছিল। পুরনো ভবনটার একটা ভাঙা জানালা দিয়ে ভেতর থেকে আসা ক্ষণিকের আলোতে সে মেঝেতে পড়ে থাকা ফোনটা দেখতে পেল এবং ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ছবি ও ডেটাগুলো তার চোখে পড়ল। সেই ছবি, সেই ফোন, এটা আবিদের কাছে কিভাবে? এই জিনিসগুলো তো... মাইশার মাথায় সব কিছু ঘুরতে লাগলো। আবিদের অপ্রত্যাশিত দক্ষতা, তার মানবিক দিক, রাতের অন্ধকার এভাবে পালানো, তার পোশাকের নিচে অদ্ভুত কিছু, আর এখন এই ফোন, এসব কিছু মিলে আবিদের আসল পরিচয় সম্পর্কে একটা ভয়াবহ সত্য তার সামনে উন্মোচিত হতে শুরু করলো। এই খ্যাত ছেলেটা আসলে কে? ভেতরের লোকগুলো আবিদকে প্রায় কাবু করে ফেলেছে। একজন আবিদের উপর বসে তার হাত পা বাঁধার চেষ্টা করছে। আবিদ শেষবারের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। বাইরে মায়েশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে চরম বিস্ময় এবং অবিশ্বাস। আবিদের আসল পরিচয় জানার খুব কাছাকাছি চলে এসেছে সে। আবিদের পরিস্থিতি আরও খারাপ হলো। লোকগুলো তাকে প্রায় ধরে ফেলেছে। আবিদের শেষ চেষ্টা ব্যর্থ হতে বসেছে। আবিদ পুরনো ভবনের সাথে সাথে মেঝেতে পড়ে আছে। দুজন লোক তাকে চেপে ধরেছে। একজন তার মুখে হাত চাপা দিয়েছে। আবিদের চোখ দুটো খোলা, সেখানে চরম অসহায়ত্ব এবং আসন্ন বিপদের ছাপ। তার পাশেই মেঝেতে পড়ে আছে তার গোপন ফোনটি, তার আসল জীবনের সব তথ্য নিয়ে। বাইরে মাইশা দাঁড়িয়েছে, তার মুখ হা হয়ে গেছে বিস্ময়ে। ঠিক সেই মুহূর্তে গুলির বিকট শব্দ হলো। না, আবিদের উপর নয়, বাইরে থেকে এসেছে শব্দটা। লোকগুলো চমকে উঠল। আবিদ সুযোগ বুঝে জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। বাইরে থেকে কয়েকজন প্রশিক্ষিত লোক দ্রুত ভবনের ভেতর প্রবেশ করল। তারা আবিদের সিকিউরিটি টিমের সদস্য, যারা এতদিন গোপনে তার উপর নজর রাখছিল এবং ব্যাকআপ প্ল্যান অনুযায়ী কাছাকাছি অবস্থান করছিল। তারা কালো পোশাক পরা লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে অ্যাকশন শুরু হয়ে গেল। বন্দুকের ফায়ারিং, হাতাহাতি, চিৎকার, চেঁচামেচি। আবিদ এই সুযোগে দ্রুত সেখান থেকে সরে গেল। সে জানে এখন নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বাইরে মাইশা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দ শুনে সে আরও ভয় পেয়ে গেল। তার বন্ধুরা তাকে টানছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে চোখ সরাতে পারছিল না। সে দেখল কালো পোশাক পরা লোকগুলোর সাথে অন্য কয়েকজন লোক লড়াই করছে। মাইশার সামনে দিয়ে আবিদ ছুটে বেরিয়ে গেল। তার পোশাক ছেঁড়া, মুখে কালির দাগ, হাতে সেই সাধারণ ব্যাগটি। কিন্তু তার চোখে মুখে এখন আর সেই সহজ সরল ভাব নেই। আছে তীব্র লড়াইয়ের ক্লান্তি এবং একই সাথে স্বস্তির ছাপ। সে মাইশার দিকে একবার তাকালো। তার চোখে মুখে জমা হওয়া বিস্ময় এবং ভয় দেখতে পেল। আবিদ কিছু বলল না, শুধু মাথা নেড়ে দ্রুত হেঁটে ক্যাম্পাসের বাইরে অন্ধকারের দিকে চলে গেল। মাইশার বন্ধুরা তাকে গাড়িতে জোর করে তুলল। মাইশা, কি দেখলি এসব? চল চল, পুলিশকে ফোন করতে হবে। মাইশা তখনও আবিদের চলে যাওয়ার পানি তাকিয়েছিল। তার মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে। সে ছেঁড়া পোশাকের নিচে কি দেখেছিল? সে ফোনের স্ক্রিনে কি ছিল? এই আবিদকে? তার মন তাকে বলছে সে এতদিন যাকে খ্যাত বলে জেনে এসেছে সে আসলে সম্পূর্ণ অন্য কেউ। পরদিন সকালে কলেজের খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। ক্যাম্পাসে রাতে গোলাগুলি হয়েছে, কয়েকজন আহত হয়েছে এবং কিছু লোক ধরা পড়েছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু আসল ঘটনা কেউ জানে না। সকাল 9টা নাগাদ একটা প্রাইভেট হেলিকপ্টার কলেজের মাঠে অবতরণ করল। সেখান থেকে কয়েকজন স্যুট পরা লোক নামল, তাদের সাথে আবিদ। কিন্তু এই আবিদ অন্যরকম। তার পরনে দামি স্যুট, চুল পরিপাটি আঁচড়ানো, মুখে সেই সহজ সরল ভাব নিয়ে আছে আত্মবিশ্বাস এবং ক্ষমতা। তার পাশে হাঁটছে তার সিকিউরিটি চিফ এবং আইনি উপদেষ্টা। তাদের দেখে কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা সবাই অবাক হয়ে গেল। এরা কারা, আর এদের সাথে আবিদ কেন? মাইশা কলেজ এসেছিল। রাতের ঘটনা ঘোর তখনও কাটেনি। আবিদকে এভাবে স্যুট পরে নামতে দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা কি দেখছে সে? হেলিকপ্টারের পাশে মিডিয়ার ভিড় জমে গেল দ্রুত। রিপোর্টাররা মাইক হাতে ছুটে এলো। একজন রিপোর্টার আবিদের দিকে মাইক বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কি মিস্টার আবিদ রহমান, ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের চেয়ারম্যান মিস্টার রহমান সাহেবের ছেলে, যাকে গত 6 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না? এই প্রশ্ন শুনে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীরা, শিক্ষকরা সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো অবিশ্বাস নিয়ে। আবিদ রহমান, ওয়ার্ল্ডের নাম্বার 1 ধনী ব্যক্তির ছেলে।
এই আবিদ, সেই খ্যাত আবিদ। আবিদ মাইক্রোফোনে নিলেন। তার মুখে কোনো দ্বিধা নেই, কণ্ঠস্বর পরিষ্কার এবং দৃঢ়। হ্যাঁ, আমি আবিদ রহমান। তার এই সহজ স্বীকারোক্তি যেন বোমার মতো ফাঁসল। সবার মুখে চরম বিস্ময়। মাইশা তার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না, পাশের বেঞ্চে থপ করে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। অনুশোচনা আর লজ্জায় তার মাথা নত হয়ে গেল। আবিদের সিকিউরিটি চিফ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন। তিনি মাইক হাতে নিয়ে ঘোষণা করলেন, আপনারা সবাই হয়তো জানেন, গত কয়েক মাস ধরে মিস্টার রহমান সাহেবের শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তার অনুপস্থিতিতে কিছু অসৎ লোক তার ব্যবসার ক্ষতি করার এবং অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা করেছিল। এই চক্রটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক। তিনি ব্যাখ্যা করলেন কেন আবিদ ছদ্মবেশ নিয়েছিল। মিস্টার আবিদের জীবনের উপর সরাসরি হুমকি ছিল, তাই তাকে আত্মগোপনে যেতে হয়। তার বাবা এবং আমরা চেয়েছিলাম সে যেন সাধারণ জীবনটা কেমন হয় সেটা কাছ থেকে দেখে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সম্পর্কে তার ধারণা তৈরি হোক। একই সাথে তাকে রক্ষা করার জন্য এই ছদ্মবেশটা জরুরি ছিল। গতরাতে যারা কলেজে সমস্যা তৈরি করেছিল তারা সেই চক্রের লোক। তারা আবিদকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সিকিউরিটি টিমের তৎপরতায় তাদের ধরা হয়েছে এবং পুরো চক্রটিকে চিহ্নিত করা হয়েছে। তিনি মাইক আবিদের দিকে বাড়িয়ে দিলেন। আবিদ সামনে দাঁড়ালো। তার চোখ একবার কলেজের ছাত্রছাত্রীদের উপর বুলিয়ে নিল। তাদের মুখের বিস্ময়, অবিশ্বাস, অনুশোচনা সবকিছু সে দেখতে পেল। তার চোখ মাইশার উপর এসে থামল। মাইশার নত মুখ, কান্না সবকিছু সে দেখল। তার মুখে কোনো প্রতিশোধের ভাব ছিল না, শুধু ছিল এক গভীর উপলব্ধি। আবিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি কেন ছদ্মবেশ নিয়েছিলাম সেটা আপনারা জানতে পেরেছেন। আমি চেয়েছিলাম আমার আসল পরিচয় নয়, একজন মানুষ হিসাবে আমার মূল্য কতটুকু সেটা বুঝতে। এই কলেজে এসে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিছু অভিজ্ঞতা খুব ভালো ছিল, কিছু খুবই কষ্টের। সে একটু থামল। তার কণ্ঠস্বর কিছুটা নরম হলো। আমার পোশাক নিয়ে, কথা বলা নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা আমাকে ছোট করেছেন, অপমান করেছেন, হয়তো আপনাদের জায়গায় থাকলে আমিও তাই করতাম। কারণ বাইরের চেহারাটা অনেক সময় ভেতরের সত্যিটাকে লুকিয়ে ফেলে। সে মাইশার দিকে তাকালো সরাসরি। মাইশা তখনও মাথা নিচু করে আছে। আবিদ বলল, আমি এখানে কাউকে ছোট করতে আসিনি, কাউকে প্রমাণ করতেও আসিনি। শুধু নিজেকে জানতে এসেছিলাম আর কিছু দায়িত্ব পালন করতে এসেছিলাম। তার কথা শেষ হওয়ার পর আবার গুঞ্জন শুরু হলো। ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের মুখের ভাষা পাল্টে গেছে। যারা এতদিন আবিদকে খ্যাত বলে ডেকেছে তারা এখন তাকে স্যার, মিস্টার আবিদ বলে ডাকছে। কেউ কেউ এগিয়ে এসে কথা বলার চেষ্টা করছে। একজন ছাত্র এগিয়ে এসে তোতলানো গলায় বলল, স্যার, মানে আবিদ ভাই, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন। আবিদ তাদের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিল। কিছু মনে করেনি। যারা এতদিন আবিদকে অবহেলা করেছে, অপমান করেছে, তারা সবাই অনুশোচনায় ভুগছে। তাদের মনে হচ্ছে তারা কত বড় ভুল করেছে। টাকার পাহাড়ের দিকে তাকিয়ে তারা একজন আসল হীরাকে চিনতে পারেনি। মাইশা তখনও বসে আছে। তার পৃথিবী যেন উল্টে গেছে। যাকে সে এত তুচ্ছ জ্ঞান করেছে, যে তার কাছে ছিল হাসির পাত্র, সে আসলেই বিশাল সাম্রাজ্যের অধিকারী। আবিদের প্রতিটি অপমান, প্রতিটি তাচ্ছিল তার মনে বাজছে। সে বুঝতে পারছে তার অহংকার তাকে কতটা অন্ধ করে তুলেছে। আবিদের ভালো গুণগুলো, তার জ্ঞান, তার মানবিকতা, সব কিছুকে সে তার বাইরের চেহারার কারণে অগ্রাহ্য করেছিল। আবিদের সিকিউরিটি টিম এসে ভিলেনদের সম্পর্কে কিছু তথ্য দিল। জামাল এবং তার চক্রের সবাইকে গ্রেফতার করা হয়েছে। তারা মিস্টার রহমান সাহেবের সুস্থ না হওয়ার সুযোগ নিয়ে কোম্পানি দখল করার চেষ্টা করেছিল। আবিদের ছদ্মবেশ এবং কৌশলী পদক্ষেপের কারণে তাদের প্ল্যান ব্যর্থ হয়েছে। আবিদের বাবা এখন সুস্থ আছেন। আবিদ তার বাবার কোম্পানি এবং সম্পত্তির পুরো দায়িত্ব বুঝে নেওয়ার জন্য প্রস্তুত। তার ছদ্মবেশের মিশন শেষ হয়েছে। এবার তার আসল জীবনে ফেরার পালা। কিন্তু কলেজের এই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। বিকেলের দিকে কলেজ ক্যাম্পাস কিছুটা শান্ত হয়েছে। ছাত্রছাত্রীরা এখন উত্তেজিত, কিন্তু প্রথম ধাক্কাটা সামলে নিয়েছে। আবিদ তার সিকিউরিটি টিমের সাথে কথা বলছিল। তার আসল চেহারায় সে খুবই কনফিডেন্ট এবং ক্যাপেবল। হঠাৎ মাইশা আবিদের দিকে এগিয়ে এলো। তার মুখটা ফ্যাকাশে, চোখে ফোলা ফোলা ভাব। সে একা এসেছে। রিয়া আর নীলা হয়তো তার পাশে আসার সাহস পায়নি। আবিদ মাইশাকে আসতে দেখল। তার মুখে সেই শান্ত ভাব। মাইশা আবিদের সামনে এসে দাঁড়ালো। তার মাথা নত। সে কথা বলতে পারছে না, শুধু চোখের পানি পড়ছে। আবিদ ধীরে ধীরে বলল, মাইশা। মাইশা ফুপিয়ে উঠল। তার কণ্ঠস্বর কাঁপছে। আবিদ, আবিদ, আমি খুব দুঃখিত। আবিদ তাকে থামিয়ে দিল। আমি জানি আমি যে কত অন্যায় করেছি তোমার সাথে, তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। আমার ক্ষমা চাওয়ার যোগ্যতাও নেই।
তুমি ক্ষমা চাওয়ার কথা ভাবছো কেন? মায়েশা অবাক হয়ে মুখ তুলল। আবিদ বলল, আমি তো আগেই বলছি আমি কিছু মনে করিনি, আর তুমি এখন বুঝতে পারছো, এটাই আমার জন্য যথেষ্ট। মায়েশার অনুশোচনা আরও বেড়ে গেল। সে আবিদের ভালো মানুষটা আরও বেশি করে বুঝতে পারল। কিন্তু আমি কিভাবে এত অন্ধ হতে পারলাম? আমার অহংকার, আমার টাকা, এসব আমাকে কিচ্ছুই দেখতে দেয়নি। আমি তোমাকে শুধু তোমার পোশাক দিয়ে বিচার করেছি, তোমার কথা দিয়ে বিচার করেছি। সে কান্নায় ভেঙে পড়ল। আমি নিজেকে খুব ঘৃণা করছি আবিদ, আমি খুব খারাপ একটা মেয়ে। আবিদ ধীরে ধীরে মায়েশার পাশে এসে দাঁড়ালো, তার কাঁধে হাত রাখলো। না মাইশা, তুমি খারাপ নও, শুধু ভুল পথে ছিলে। তোমার চারপাশের জগৎ তোমাকে ভুল শিখিয়েছে, কিন্তু তোমার ভেতরের মানুষটা ভালো। আমি দেখেছি তুমি মানবিক, তুমি বুঝতে পারো। মায়েশা আবিদের দিকে তাকিয়ে রইল। তার কথাগুলো মায়েশাকে কিছুটা শান্তি দিল। আবিদ তাকে ক্ষমা করে দিয়েছে। এত কিছুর পরও আবিদ তার কাঁধ থেকে হাত সরিয়ে নিল। তোমার অনুশোচনা সত্যি, এটা আমি বুঝতে পারছি। নিজেকে কষ্ট দিও না আর। আমাদের বন্ধুত্ব যেটুকুই হচ্ছিল সেটা কি থাকবে? আবিদের চোখে একটা গভীর দৃষ্টি। তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সে নিজেও নিশ্চিত নয়।